অনেকেই সালাম দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এট দ্য সেম টাইম আমি একটু অনুরোধ করব, যারা আমাদের ছাত্রছাত্রী আছেন সবাইকে অনুরোধ করব যে লাইভ সেশনটা একটু শেয়ার করবেন, যাতে করে আমরা ম্যাক্সিমাম গ্রুপ অফ পিপলের কাছে যেতে পারি এবং আমরা আজকের আহ, আজকে আমাদের যে আলোচনা, সেই আলোচনা থেকে সবাইকে কিছু না কিছু বেনিফিট করতে পারি। ওকে, আমি প্রথমেই বলে রাখি আপনাদেরকে যে আজকে আমরা হচ্ছে কোয়েশ্চেন সলভ করব। আমাদের যে প্রশ্নগুলো, আমাদের যে এক্সাম নাম্বার সম্ভবত 3 ছিল, সেটা আমরা সলভ করব। এবং সলভ করার পাশাপাশি হচ্ছে আমরা এট দ্য সেম টাইম কিছু গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট অথবা গ্রামাটিক্যাল রুল আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্ভবত 90 কোয়েশ্চেন ছিল, 90টা প্রশ্ন ছিল এবং 90টা প্রশ্নের আমরা এখন সলিউশন জানবো। সো লেটস গেট স্টার্টেড, লেটস ডিগ ডিপার। ফার্স্ট অফ অল আমি যেটা করব, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে প্রশ্নগুলো দেখব এবং প্রশ্নগুলোর অ্যান্সার হচ্ছে আপনারা নিশ্চয়ই পেয়েছেন এর আগে। সো অ্যান্সার কেউ কেউ যদি করতে চান করবেন, আদারওয়াইজ আমরা অ্যান্সারগুলো বিশ্লেষণ করতে থাকবো। এবং আমি শুরুতে আরো একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে দু একটা প্রশ্ন অ্যান্সারে মিস্টেক হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। বাট সেটার জন্য আমি প্রথমেই সবার কাছে দুঃখ প্রকাশ করছি। কনফিডেন্স কর্তৃপক্ষ আসলে অনেক চেষ্টা করার পরেও দু একটা ভুল থেকে যায় এবং থাকাটা স্বাভাবিক। এটা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত আমাদের আর কি। হোয়াটএভার দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল যে হি ইজ ইন্ডিয়াস ড্যাশ মাইন প্রসপারিটি, দ্য ফার্স্ট কোয়েশ্চেন। প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে এনভিয়াস শব্দটার পরে আমরা অফ ব্যবহার করি। তো এখানে আমি যেটা আপনাদেরকে জানাতে চাই বা বলতে চাই, সেটা হচ্ছে এনভিয়াস এর পাশাপাশি আমাদের পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় আরো কিছু শব্দ এখানে এসেছে। অ্যাসিওর, তারপরে জেময়েড, তারপরে বুস্ট। এই শব্দগুলোর পরে জেনারেলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে আমরা অফ ব্যবহার করি। আমি আবার বলছি, এই যে শব্দগুলো এনভিয়াস, অ্যাসিওর, জেময়েড এবং বুস্ট, এই শব্দগুলোর পরে ইন জেনারেল আমরা অফ ব্যবহার করি। সো ফার্স্ট যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমি প্রথম প্রশ্নগুলো নিয়ে খুব বেশি আসলে এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে বিস্তারিত আলাপ করতে হবে, একেবারে মানে হিউজ অ্যামাউন্ট অফ ডিসকাশন আছে। তো সেই আলোচনাগুলোতে আমরা আসলে বেশি সময় দিব। যে জিনিসগুলো জানা, ফর এক্সাম্পল এই যে অ্যাসিওর অফ কিংবা এনভিয়াস অফ, এগুলো আসলে একেবারেই কমন এবং এগুলো আসলে আপনারা কম বেশি সবাই জানেন এবং আপনারা অলরেডি প্রশ্ন পাওয়ার কারণে জেনেছেন। সো যেগুলো আসলে বেশি বেশি কনফিউশন তৈরি করবে, সেগুলো নিয়ে আমরা বেশি আলাপ করবো বা বেশি কথা বলবো। ওকে, সো প্রথম প্রশ্নটা আমার মনে হয় আপনারা জেনেছেন ইতিমধ্যে, এনভিয়াস এর পরে অফ হয়, এনভিয়াস অফ সামথিং। At the same time assure এর পরে অফ হয়, assure of something, devoid of something, boost of something ইত্যাদি। ওকে, পরে যে সেন্টেন্সটা, 2 নম্বর সেন্টেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ, রুলটা। আচ্ছা, আরেকটা কথা আমি হয়তো আলোচনা করতে করতে ভুলে যাবো, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে যে আমাদের যে প্রশ্নগুলো, এই যে প্রশ্নটা এখন আমরা সলভ করব, বিশেষ পরীক্ষায়, অ্যাকচুয়াল বিশেষ পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো প্রায় এরকমই হয়। অর্থাৎ যদিও দু একটা ভুল হয়েছে, দু একটা মিস্টেক হয়েছে, কিন্তু প্রশ্নগুলো স্ট্যান্ডার্ডের দিক থেকে কিন্তু শতভাগ বিসিএস এর জন্য ফিট। এবং এই প্রশ্নগুলো আমি সবাইকে অনুরোধ করব, টিচার হিসেবে যারা আমার ক্লাস করেছেন সবাইকে অনুরোধ করব যে প্রশ্নগুলো, সলিউশনগুলো ভালো করে পড়বেন, এতে আপনি মূল পরীক্ষার জন্য বেনিফিটেড হবেন। সেকেন্ড প্রশ্নটা নিয়ে একটু আলাপ আছে, সেই আলাপটা হচ্ছে সেকেন্ড প্রশ্নটাতে আপনারা মনে রাখবেন ডিটারমিনার যেগুলো আছে, ডিটারমিনার, আমরা যে শব্দগুলোকে ডিটারমিনার হিসেবে জানি, সেই শব্দগুলোর পর, ডিটারমিনারের পর যদি সরাসরি কোনো প্রিপজিশন থাকে, আপনারা যদি আমার ক্লাস করে থাকেন ফিজিক্যালি, অনলাইন অথবা অফলাইনে যদি আপনারা আমার ক্লাস করে থাকেন, তাহলে সেই ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম, এই রুলটা আলোচনা করেছিলাম। এখন আবার বলছি, ডিটারমিনারের পর যদি কোনো প্রিপজিশন থাকে অথবা ডিটারমিনারের পরে যদি কোনো ভার্ব থাকে, সেই ডিটারমিনারটাকে আমরা জেনারেলি প্রোনাউন বলি। আমি আবার বলছি, ডিটারমিনারের পর, কোনো ডিটারমিনারের পর যদি প্রিপজিশন থাকে অথবা যদি ভার্ব থাকে, সেই ডিটারমিনারটাকে আমরা ডিটারমিনার না বলে প্রোনাউন বলি।
ডিটারমিনারের পরে প্রিপজিশন আসলে সেই ডিটারমিনারটা প্রোনাউন হয়ে যায়। ফর এক্সাম্পল, ইচ নামে একটা ডিটারমিনার আছে, অ্যাজ অল অফ ইউ নো। আমরা সবাই জানি ডিটারমিনার হিসেবে ইচ শব্দটা একটা ডিটারমিনার। যখন আমরা বলি ইচ অফ দ্য বয়েজ, জেনারেলি যখন আমরা বলি ইচ অফ দ্য বয়েজ ডট ডট ডট, এই ইচ শব্দটাকে আমরা ডিটারমিনার না বলে প্রোনাউন বলি। কেন বলি? কারণ এই ডিটারমিনারের পরে প্রিপজিশন আসছে। কোন ডিটারমিনারের পর যদি প্রিপজিশন থাকে অথবা কোন ডিটারমিনারের পরে যদি কোনো ভার্ব থাকে, সেই ডিটারমিনারটাকে আমরা প্রোনাউন বলে থাকি। সো এখানে যে 2 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, বোথ অফ দ্যাম আর রিলায়েবল। এখানে বোথ শব্দটা জন্মসূত্রে একটা ডিটারমিনার। বোথ শব্দটা একটা ডিটারমিনার এবং এটা একটা প্রি ডিটারমিনার। যদি ক্লাস করে থাকেন নিশ্চয়ই জেনেছেন সবাই, ক্লাসে এটা আলোচনা করা হয়। বোথ এটা একটা ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে যখন আমরা প্রিপজিশন পাই, বোথ অফ দ্যাম, যখন আমরা একটা প্রিপজিশন পাচ্ছি, সো এই ডিটারমিনারটাকে আর ডিটারমিনার বলবো না, এটাকে আমরা প্রোনাউন বলবো। সো হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান? আপনারা কি বুঝতে পেরেছেন? বিশেষ করে 2 নম্বর রুলটা, ডিটারমিনারের পর প্রিপজিশন আসলে সেই ডিটারমিনারটাকে আমরা প্রোনাউন বলে থাকি। এই রুলটা ক্লিয়ার হতে পেরেছেন কিনা একটু জানাবেন। জাস্ট আমাকে জানাবেন সংক্ষেপে, ডিটারমিনারের পরে প্রিপজিশন আসলে সেটা প্রোনাউন হয়, এটা ক্লিয়ার করতে পেরেছি কিনা। সেটা প্রশ্নগুলোর সলিউশন দেখতে পাচ্ছেন পরের পেজে। আমরা চলে যাব পরের প্রশ্নগুলোতে। আচ্ছা, জাস্ট ওই রুলটা বুঝতে পেরেছিলেন কিনা একটু আমাকে জানান। ওয়াজ ইট ক্লিয়ার? নোবডি কমেন্টেড। ওকে, যেটা নিয়ে আমার বিশেষ আলোচনা আছে সেটা হচ্ছে 5 নম্বর সেন্টেন্স। 5 নম্বর সেন্টেন্সটা নিয়ে কথা আছে অনেক। আপনারা যারা আমাদের স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছেন, তাদেরকে আমি বলবো খুব মনোযোগী হতে। 5 নম্বর যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সের মধ্যে একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা একটু বোঝার চেষ্টা করব সবাই। আপনাদের পরীক্ষার একটা বিশেষ টপিক ছিল জেরান্ড পার্টিসিপল থেকে, যে পরীক্ষাটা হয়েছে সেখানে জেরান্ড পার্টিসিপল অধ্যায়টা ছিল। তো জেরান্ডের ব্যাপারে একটা কথা সবসময় মনে রাখবেন, জেরান্ড ব্যবহৃত হয় কোথায় কোথায়। জেরান্ড ইজ ওয়ান কাইন্ড অফ নাউন। আমি বারবার অসংখ্যবার আপনাদেরকে ক্লাসে এগুলো বলে থাকি। জেরান্ড শব্দটা, জেরান্ড মানে হচ্ছে নাউন। দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেই অংশটা নাউনের কাজ করবে তাদেরকে আমরা জেরান্ড বলি। এখন জেনারেলি তাহলে নাউন কোথায় কোথায় ব্যবহৃত হয়? নাউন ব্যবহৃত হতে পারে সাবজেক্ট হিসেবে, কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, অথবা অবজেক্ট হিসেবে, অথবা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে, অথবা ডিটারমিনারের পর। ঠিক আছে? জেরান্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাউন। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন কেউ নাউনের কাজ করে তখন আমরা জেরান্ড বলি। আপনারা নিশ্চয়ই কথাটা কম বেশি সবাই জানেন। এখন জেরান্ড তাহলে অবস্থান করে কোথায়? নাউন যেখানে অবস্থান করে সেখানেই জেরান্ড অবস্থান করবে। তাহলে নাউন অবস্থান করে কোথায়? সাবজেক্ট হিসেবে নাউন অবস্থান করতে পারে। আমি যেটা বলছিলাম, আচ্ছা 3 এবং 4 যেটা স্কিপ হয়েছে সেখানে আমি আসবো একটু পরে, কিন্তু আমি গুরুত্বপূর্ণ অংশগুলো আগে একটু দেখাতে চাই। 5 নম্বর প্রশ্নের সলিউশন বলছি, যেখানে যেখানে নাউন অবস্থান করবে সেখানে সেখানে জেরান্ড হবে। ওকে, তাহলে নাউন অবস্থান করে কোথায় কোথায়? আমরা সাবজেক্ট হিসেবে নাউনকে দেখি, অবজেক্ট হিসেবে নাউনকে দেখি, প্রেপোজিশনের পর প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা নাউনকে দেখি, এবং ডিটারমিনারের পরেও কিন্তু আমরা কি করি? নাউনকে দেখি। এখন এখানে দেখতে পাচ্ছেন যেটা 5 নম্বর প্রশ্ন, দে আর ফার্নিশড ফর। এই ফরটা একটা প্রেপোজিশন কিনা? ফর একটা প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব এনজি যুক্ত অংশ থাকে সেটাকে আমরা জেরান্ড বলবো। কেন বলবো? বিকজ প্রেপোজিশনের পরে যে অংশটা থাকে সেটাকে আমরা নাউন বলি। এখন প্রেপোজিশনের পরে যদি কোনো আইএনজি যুক্ত অংশ থাকে সেটাকে আমরা জেরান্ড বলবো। তাহলে আনডাউটেডলি এই টেলিং শব্দটা একটা জেরান্ড। আনডাউটেডলি টেলিং ইজ এ জেরান্ড। কিন্তু এখানে একটা বিশেষ বিষয় আছে। রেনান মার্টিনের বই যদি আপনারা পড়েন তাহলে সেখানে দেখবেন, যখন অপশনের মধ্যে দুটাই যখন অপশন আছে, জেরান্ড এবং ভার্বাল নাউন, তখন কিন্তু ইউ মাস্ট গো ফর ভার্বাল নাউন। অপশনে জেরান্ড এবং ভার্বাল নাউন যখন অপশনে দুটাই থাকছে তখন কিন্তু আপনাকে ভার্বাল নাউনে যেতে হবে। দুটা কারণে। প্রথম কারণ হচ্ছে ফরের পরে, এটা একটা প্রিপোজিশন। সো সিগনিফিক্যান্টলি এখানে ফরের পরে আমরা ছোটবেলায় পড়েছি কিনা প্রিপোজিশন সম্পর্কে ছোটবেলায় পড়েছি কিনা? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রিপোজিশন অবস্থান করে নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে এটা যদি প্রিপোজিশন হয় তাহলে আনডাউটেডলি এটা নাউন। এখন এটা নাউন, ভার্বের সাথে এনজি যুক্ত হওয়ার কারণে সেটাকে আমরা জেরান্ড বলছি। কিন্তু অপশনে যখন ভার্বাল নাউন এবং জেরান্ড দুইটাই থাকবে, উই শুড গো ফর ভার্বাল নাউন। ভুলবশত আমাদের পরীক্ষার প্রশ্ন ছিল, সেখানে অ্যান্সারে ভুলবশত এটাকে
জেরান্ড বলা হয়েছে। আমি আবার বলছি এটা ভুলবশত হয়েছে, এটা প্রিন্টিং এ বা কোনো কারণে টেকনিক্যালি ত্রুটি হয়েছে, এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা এটাকে ঠিক করে নেবেন। উত্তরটা যখন অপশনে ভার্বাল নাউন এবং জেরান্ড দুটোই থাকবে তখন আমরা ভার্বাল নাউন নিব। আর এই কথাটা রেনান মার্টিনের যে বই আছে ওই বইয়ের মধ্যে স্পষ্ট করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, আমি আবার বলছি, ফরের পরে থাকে, প্রিপোজিশনের পরে থাকে, এটা আনডাউটেডলি জেরান্ড। When a verb ing is used after preposition, it is undoubtedly a gerund. বাট যখন অপশনে ভার্বাল নাউন এবং জেরান্ড থাকে আপনাদেরকে অবশ্যই ভার্বাল নাউন নিতে হবে। সো এটা কারেক্ট করে নেবেন, উত্তর হবে ভার্বাল নাউন। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান? সোনিয়া ইসলাম প্রশ্ন করেছেন দি এবং অফের মাঝে বসে কিনা। হ্যাঁ, ভার্বাল নাউন দি এবং অফের মাঝেও বসে। ভার্বাল নাউনের সংজ্ঞা হচ্ছে যে সকল নাউন ভার্ব থেকে উৎপন্ন হয়। আই রিপিট, যে সকল নাউন ভার্ব থেকে উৎপন্ন হয় তাদেরকে আমরা ভার্বাল নাউন বলি। যে নাউনটা ভার্ব থেকে আসবে সেটাই ভার্বাল নাউন। সো এটা কিন্তু একটা নাউন এবং ভার্ব থেকে উৎপন্ন হয়েছে। টেল ভার্ব থেকে উৎপন্ন হয়ে টেলিং হয়েছে। সো এটা কিন্তু নাউনের কাজ করছে প্রিপোজিশনের পরে থাকায়। সুতরাং এটা নাউন, ভার্ব থেকে উৎপন্ন হয়ে নাউন। জেরান্ড গুলো কিন্তু সবগুলোই ভার্বাল নাউন, কারণ জেরান্ড ভার্ব থেকে উৎপন্ন হয়ে নাউনের কাজ করে। সো ভার্বাল নাউন দুই ভাবে হতে পারে, দা প্লাস নাউন প্লাস অফ। আরেকটা হচ্ছে যে নাউন ভার্ব থেকে উৎপন্ন হয় সেটাই ভার্বাল নাউন। সো এটা ভার্বাল নাউন এবং জেরান্ড দুইটাই সত্য। অপশনে দুইটাই থাকলে ভার্বাল নাউন লিখবো। আমার মনে হয় আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আমাদের প্রশ্ন সলিউশনে সামহাউ এটা মিস্টেক হয়েছে, সেটা আপনারা একটু ঠিক করে নেবেন। দেন পরের প্রশ্নে যাব, রুকন বিকেম আ বিজনেস মেজর। আচ্ছা, এখানে জানতে চাওয়া হয়েছে বিকেমটা কি, অ্যাকশন ভার্ব, হেল্পিং ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি ট্রানজিটিভ ভার্ব? আপনারা বলেন তো এটা কি ভার্ব? সব আমি বললে তো হবে না, আপনারা একটু বলেন দু একজন। ওকে, সো লিঙ্কিং ভার্ব কিনা নাকি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব সেই প্রসঙ্গে আমরা একটু আলোচনা করি। মনে রাখবো আমরা সবাই লিঙ্কিং ভার্বের জন্য কিছু লিস্ট আছে, লিস্টেড কিছু ভার্ব আছে। উই হ্যাভ এ লিস্ট অফ লিঙ্কিং ভার্ব। দেয়ার ইজ এ লিস্ট অফ লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের একটা লিস্ট আছে। লিস্টেড ভার্বকে যদি আমরা বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করতে পারি, লিস্টের যে ভার্বগুলো আছে সেগুলোকে যদি আমরা বিভাগ দ্বারা প্রতিস্থাপন করতে পারি তাহলে তাকে লিঙ্কিং ভার্ব বলি। আমি আবার বলছি, যে ভার্বগুলোকে বিভাগ দ্বারা প্রতিস্থাপন করা যায় তাদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়। কিছু লিস্টেড ভার্ব আছে ওদেরকে বিভাগ দ্বারা প্রতিস্থাপন করা গেলে তাদেরকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। কিছু ভার্ব আছে তাদেরকে আমরা বিভাগ দিয়ে প্রতিস্থাপন করতে পারলে তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। যেমন ওই লিস্টে কিন্তু বি আছে, বিকাম আছে। আমি সবগুলো লিখবো না, যতগুলো দরকার হয় দুইটা লিখে দিচ্ছি। ধরেন ফিল আছে, কিংবা গেট আছে, কিংবা গো আছে। এই ভার্বগুলো, আরো কিছু ভার্ব আছে, এই লিস্টেড ভার্বগুলোকে যদি আমরা বিভাগ দ্বারা প্রতিস্থাপন করতে পারি তাহলে তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। এখন ধরেন যদি আমি বলি যে, একটা প্রশ্ন আসছিল আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মেবি, এবং বিসিএসও আসছে। প্রশ্নটি হচ্ছে দ্য ডগ ওয়েন্ট ম্যাড। দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুকুরটি পাগল হয়ে গিয়েছে। দ্য ডগ ওয়েন্ট ম্যাড। তো প্রথমত আপনাকে যেটা সেটা হচ্ছে যে ওয়েন্ট ভার্বটা প্রথমত আমাদের লিস্টে আছে কিনা। এখন গো, গেট, ফিল, কাম, বিকাম, এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু লিঙ্কিং ভার্বের লিস্টেড ভার্ব হিসেবে এগুলো লিঙ্কিং ভার্ব। এবং এই ভার্বগুলোকে যদি আমরা বিভাগ দ্বারা প্রতিস্থাপন করতে পারি, আমি আবার বলছি, এই ভার্বগুলোকে যদি বিভাগ দ্বারা প্রতিস্থাপন করতে পারি তাহলে এদেরকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। এখন এই ওয়েন্ট ভার্বটা গোয়ের ফার্স্ট ফর্ম এটা প্রথমত আমাদের লিস্টে আছে। গোয়ের ফার্স্ট ফর্ম এটা লিস্টে আছে। সেকেন্ডলি আমরা যদি এখানে বিভাগ বসাই, দ্য ডগ ইজ ম্যাড, অথবা যদি ওয়াজ বসাই, দ্য ডগ ওয়াজ ম্যাড, আমরা এটাকে রিপ্লেস করতে পারছি কিনা। দ্য ডগ ইজ ম্যাড অথবা দ্য ডগ ওয়াজ ম্যাড, ইজ অথবা ওয়াজ দিয়ে বি ভার্ব দিয়ে আমরা এটাকে রিপ্লেস করতে পারছি না? অবশ্যই পারছি। আমরা বলছি দ্য ডগ ইজ ম্যাড অথবা দ্য ডগ ওয়াজ ম্যাড। এই ওয়েন্ট ভার্বটা আমাদের লিস্টে আছে এবং ওয়েন্ট ভার্বটাকে আমরা ইজ অথবা ওয়াজ দিয়ে প্রতিস্থাপন করতে পারছি। দ্যাটস ওয়াই এই ওয়েন্ট ভার্বটাকে আমরা বলছি লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব হতে হলে কি লাগবে? নাম্বার 1 হচ্ছে লিস্টেড কিনা, ভার্বটা লিস্টেড কিনা, লিস্টে আছে কিনা। নাম্বার 2 হচ্ছে ওই ভার্বকে আমরা বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করতে পারি কিনা। যদি বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করতে পারি এবং যদি লিস্টেড হয় তাহলে সেই ভার্বটা লিঙ্কিং ভার্ব। তো এখন ধরেন আমাদের এইখানে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে যে রোকন বিকেম এ বিজনেস মেজর। এখন এখানে বিকেম শব্দটা আমাদের লিস্টেড, বিকাম
is a linking verb. Linking verb এর যে লিস্ট আছে ওই লিস্টে we can find the word become, go, come, is, be verb, এগুলো সবগুলোকে আমরা লিঙ্কিং ভার্বের লিস্টে দেখতে পাই। পার্থক্যটা হচ্ছে be verb দিয়ে প্রতিস্থাপন করা। তাহলে রোকনের সাথে আমরা be verb কি লিখি? ফর এক্সাম্পল আমরা is লিখি, প্রেজেন্ট টেন্সে আমরা রোকনের সাথে be verb হিসেবে is লিখি, পাস্ট টেন্সে আমরা be verb হিসেবে was লিখি। তাহলে সিম্পলি আমরা যদি এখানে is বসাই, রোকন is a business major, অথবা যদি আমরা বলি রোকন was a business major, এটা যদি আমরা বলি তাহলে আমরা একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারছি। ফলে is অথবা was দিয়ে প্রতিস্থাপন করতে পারার কারণে এবং became শব্দটা আমাদের লিস্টে থাকার কারণে এটাকে আমরা বলছি লিঙ্কিং ভার্ব। ওকে, ইনট্রানজিটিভ ভার্ব কখনোই এটা উত্তর নয়, বিকজ অফ লিঙ্কিং ভার্ব কিন্তু সবসময় ইনট্রানজিটিভ ভার্ব। আপনারা যারা ক্লাস করেন অথবা করেন না তাদের জানা উচিত লিঙ্কিং ভার্বের পরে যে অংশটা থাকে সেটাকে কিন্তু আমরা কমপ্লিমেন্ট বলি। লিঙ্কিং ভার্বের পরে যে অংশটা থাকে সেটা সবসময় কমপ্লিমেন্ট, এটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি। তাহলে তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো লিঙ্কিং ভার্বের পরে কখনোই অবজেক্ট থাকে না। তো যে ভার্বের পরে কখনোই অবজেক্ট থাকবে না সেটা কখনোই ট্রানজিটিভ ভার্ব নয়। মনে রাখা জরুরি, যেগুলো লিঙ্কিং ভার্ব সেগুলো অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। সুতরাং বি নাম্বার অপশন কখনোই হচ্ছে না। ওকে, আমার মনে হয় বুঝাতে পেরেছি। আমরা পরের প্রশ্নে যাই। আপনাদের থেকে একটু মাঝে মাঝে কথাবার্তা শুনলে আমার ভালো লাগবে, বিকজ অফ যেহেতু এটা ফিজিক্যাল ক্লাস নয়। এখানে যে প্রশ্নটা 7 নম্বর প্রশ্নটা, টুডে আই এম গোয়িং আউট ফর আ হলিডে, টুডে আই এম গোয়িং আউট ফর আ হলিডে, এই শব্দটা কি জানতে চাওয়া হচ্ছে? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা অ্যান। আপনাদেরকে আমি একটা অনুরোধ করি টিচার হিসেবে, এই ধরনের যে প্রশ্ন 7 নম্বর যে প্রশ্নটা, এই ধরনের যে প্রশ্ন বিশেষ পরীক্ষা এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় কমন, মানে এ ধরনের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা প্রায় সময় আসে। আমি এই যে গত ধরেন আপনি যদি 35তম থেকে প্রশ্ন দেখেন, 35 থেকে যদি আপনি 44 পর্যন্ত প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে আন্ডারলাইন করে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই ধরনের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষায় কমন আসে। সো আপনাদের উচিত এই ধরনের আমরা যখন ভার্বকে কিছু কিছু প্রশ্ন করি, ভার্বকে যখন ফর এক্সাম্পল আমরা যখন ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করি, আমরা যখন ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করি, কোথায় দিয়ে প্রশ্ন করি, কিভাবে দিয়ে প্রশ্ন করি, কখন দিয়ে প্রশ্ন করি, যখন আমরা এগুলো দিয়ে প্রশ্ন করি তখন উত্তরে যেটা পাই সেটা কিন্তু অ্যাডভার্ব। কখন, কোথায়, কিভাবে, কেন, কখন, কোথায়, কিভাবে, কেন এগুলো দিয়ে প্রশ্ন করে আমরা যেটা উত্তর পাই সেটাকে আমরা বলি অ্যাডভার্ব। তাহলে এখানে টুডে দ্বারা কিন্তু একটা টাইম বোঝানো হচ্ছে, এটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। যেগুলো দ্বারা টাইম বোঝানো হয়, যেগুলো দ্বারা প্লেস বোঝানো হয়, রিজন বোঝানো হয়, এগুলো কিন্তু অ্যাডভার্ব। আমরা ছোটবেলা থেকে আপনারা নিশ্চিতভাবে পড়ে আসছেন কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করে যেগুলো উত্তর পাওয়া যায় সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। দেয়ার আর সেভারাল টাইপস অফ অ্যাডভার্বস, আমি সেদিকে যাব না, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন অ্যাডভার্ব অফ ম্যানার আছে, কিভাবে দিয়ে প্রশ্নের উত্তর পাই। অ্যাডভার্ব অফ প্লেস আছে, কোথায় দিয়ে প্রশ্নের উত্তর পাই। অ্যাডভার্ব অফ টাইম আছে, কখন দিয়ে প্রশ্নের উত্তর পাই। অ্যাডভার্ব অফ রিজন আছে, কেন দিয়ে প্রশ্নের উত্তর পাই। টুডে আই এম গোয়িং আউট ফর আ হলিডে, আজ আমি একটা হলিডেতে যাচ্ছি, একটা ছুটিতে যাচ্ছি। কখন যাচ্ছি? টুডে। টুডে দ্বারা আমরা একটা টাইমকে নির্দেশ করছি, কখন দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছি। সো ইয়েস, এক্স্যাক্টলি এটা উত্তর হচ্ছে অ্যাডভার্ব। আপনারা যথার্থই বলেছেন, এটা অ্যাডভার্ব। কিন্তু পরের প্রশ্নে কিন্তু একটা আলোচনা আছে। পরের প্রশ্নটা, সি ইজ ড্যাশ আইবিএ ঢাকা ইউনিভার্সিটি, এটা কিন্তু আমাদের কনফিডেন্সের উত্তরে ইন দেওয়া আছে। এবং আপনারা অনেকে আমাকে ক্লাসে, বিশেষ করে সম্ভবত নীল খেতে অনেকে আমাকে বলেছেন যে স্যার এটা হবে কিনা। তাদেরকে আমি বলেছিলাম যে এটাই হবে। এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি এখন ক্লিয়ার করবো, একটু যদি মনোযোগী হন। আইবিএ ঢাকা ইউনিভার্সিটি, এটার আগে ইন হবে এখানে, ওয়াই, কারণটা কি? প্রথমত একটা কথা বলি, এখন আমি যে কথাটা বলছি এটা অক্সফোর্ড ডিকশনারি থেকে হুবহু বলছি। অক্সফোর্ড ডিকশনারি আপনাদের কাছে যাদের কাছে আছে সেখান থেকে দেখবেন, ইনের ব্যবহার আছে যেখানে সেখানে দেখবেন। প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানের আগে আমরা এক ব্যবহার করি। তো শিক্ষা প্রতিষ্ঠানের আগে এক ব্যবহার করি কখন? যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বরত থাকি। রিপিট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, থিয়েটার, সিনেমা ইত্যাদিতে আমরা যদি কখনো দায়িত্বরত থাকি তখন আমরা এক ব্যবহার করি। বাট দায়িত্বরত না থাকলে কিন্তু আমরা ইন লিখি। আমি আবার বলছি, এবং এই প্রশ্নটা কমন মিস্টেকস ইন ইংলিশের মধ্যেও কিন্তু আমরা দিয়েছি। কনফিডেন্সের যে একটা বই আছে কমন মিস্টেকস ইন ইংলিশ, সেই বইয়ের মধ্যেও কিন্তু এই আলোচনাটা আছে। আপনারা দেখবেন একদম প্রথম দিকে 5-6 নাম্বার রুলে মেবি বা 7-8 নাম্বার রুলের মধ্যেই পাবেন।
শিক্ষা প্রতিষ্ঠানে যখন আপনি দায়িত্ব, অ্যাজ এ স্টুডেন্ট আপনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাবেন, অথবা অ্যাজ এ টিচার আপনি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিতে যাবেন। যদি আপনি পড়তে যান অথবা যদি আপনি পড়াতে যান, তাহলে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের আগে অ্যাড লিখবেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকালবেলায় যদি আপনি বাদাম খাওয়ার উদ্দেশ্যে যান, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে আপনাকে ইন লিখতে হবে। ভিন্ন উদ্দেশ্যে গেলে, আমি আবার বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে গেলাম, তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে অ্যাড লিখবো। কিন্তু যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন কোনো উদ্দেশ্যে যাই, সেক্ষেত্রে আমাকে বিশ্ববিদ্যালয়ের বা শিক্ষা প্রতিষ্ঠানের নামের আগে ইন ব্যবহার করতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে ইন ব্যবহার করতে হবে। ওকে, আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন। আমরা পরের প্রসঙ্গে যাব। আর এটা ক্লিয়ার কিনা, কেন এখানে ইন? আপনারা অনেকেই কিন্তু এখানে অ্যাড লিখেছেন এবং অনেকে এটা নিয়ে কনফিউজ ছিলেন এবং অনেকে এটা নিয়ে অনেক প্রশ্ন করেছেন আমাকে বিভিন্ন ক্লাসে। ক্লিয়ার হতে পেরেছেন কিনা সেটা বলেন। এখানে আরেকটা কথা বলি। আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়তে আছে তিনি, এই মুহূর্তে তিনি আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন আছেন আমরা এটা কিন্তু কনফার্ম না। উই আর নট কনফার্ম অ্যাবাউট ওয়াই শি ইজ অর হি ইজ ইন আইবিএ। এরকম ক্ষেত্রে আমরা সাধারণত ইন ব্যবহার করি। ঠিক আছে, ওকে, অনেকেই বলছেন, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্নে যাব। 9 নম্বর যে প্রশ্নটা, এটা এসছে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল থেকে। রুলটা আপনারা জেনেছেন, যদি কি বলে, যদি ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করে থাকেন তাহলে জেনেছেন। আমি একটু আলাপ করি। প্রথমত আপনারা ব্রেড অ্যান্ড বাটার পড়েছেন কিনা? ব্রেড অ্যান্ড বাটারের ক্ষেত্রে কি হয়, আমরা ওই যে একটা রুল পড়েছি না, অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং যদি সিঙ্গেল ইউনিট বোঝায় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার, আর যখন ডাবল ইউনিট বোঝায় তখন ভার্ব হয় প্লুরাল। ঠিক আছে, আমি আবার বলছি, যারা নোট করছেন তারা নোট করেন। যখন অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হবে এবং সিঙ্গেল ইউনিট নির্দেশ করবে তখন সিঙ্গুলার হয়, আর যখন ডাবল ইউনিট নির্দেশ করে তখন এটা ডাবল হয়, মানে প্লুরাল হয়। তো ধরে নেওয়া যাক আমরা যদি বলি ব্রেড অ্যান্ড বাটার, ধরেন ইজ অথবা আর ডেলিশিয়াস to eat. Ladies and gentlemen, please try to understand what's happening here. When we are talking about bread and butter delicious to eat, what we are talking about? We are talking about eating bread and butter. That means আপনি ব্রেডের সাথে বাটারকে যুক্ত করে খাচ্ছেন একসাথে। ডেলিশিয়াস টু ইট, খেতে সুস্বাদু। আমরা ব্রেড এবং বাটারকে একসাথে যুক্ত করে খাই। সো এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে চাচ্ছি সিঙ্গেল ইউনিট। ইন দিস কেস আমরা ব্যবহার করি ইজ। As all of you know যে এখানে ইজ ব্যবহার করি আমরা কেন? ডেলিশিয়াস টু ইট। কিন্তু যখন আপনি বলেন ব্রেড এন্ড বাটার ইজ অথবা আমরা যখন বলি কস্টলি টু বাই, ব্রেড এন্ড বাটার ইজ অথবা কস্টলি টু বাই, আমরা যখন বলি যে ব্রেড এবং বাটার কিনতে ব্যয়বহুল, আনডাউটেডলি আপনি যখন ব্রেড এবং বাটার কিনেন একটা দোকান থেকেই কিনেন, কিন্তু আলাদা আলাদা ইউনিট কিনতে হয় আপনাকে। ব্রেড কিনতে হয় মনে করেন 100 গ্রাম, ওটার জন্য টাকা দিতে হয়। আবার আলাদা বাটার কিনতে হয়, তার জন্য টাকা পে করতে হয়। একই মানিব্যাগ থেকেই দেন কিন্তু আলাদা আলাদা ভাবে। দ্যাটস আমরা এরকম ক্ষেত্রে ব্যবহার করি কি? এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি আর, বিকজ কস্টলি টু বাই, কিনতে ব্যয়বহুল। তাহলে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যদি যুক্ত হয় এবং যদি সিঙ্গেল ইউনিট বোঝায় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার, আর ডাবল ইউনিট বোঝালে ভার্ব হয় প্লুরাল। এখানে যে ঘটনাটা ঘটেছে, কি ঘটেছে? এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স কি করে? ওয়াইজডম নিয়ে আসে। মানে ওয়াইজডম মানে কি? প্রজ্ঞা নিয়ে আসে, বুদ্ধি নিয়ে আসে। তাহলে আপনার যখন বয়স হয় এবং আপনার যখন এক্সপিরিয়েন্স হয়, বয়স এবং অভিজ্ঞতা একসাথে কি করে? আপনার প্রজ্ঞা নিয়ে আসে, ওয়াইজডম নিয়ে আসে। সো এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও দুইটা মিলে একটা সিঙ্গেল ইউনিটকে নির্দেশ করা হচ্ছে। বয়স এবং অভিজ্ঞতা একসাথে কি আসে? প্রজ্ঞা নিয়ে আসে। সো ইন দিস কেস ভার্বটা সিঙ্গুলার হবে, যেহেতু এটা সিঙ্গেল ইউনিট। তো সিঙ্গেল ইউনিট হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। দ্যাট মিন্স আলটিমেটলি আমরা এখানে কি ব্যবহার করব? ব্রিংস ব্যবহার করব। কেন? ওই যে সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে কি করি? একটা এস বাই যুক্ত করি। আচ্ছা, অনেকেই করছেন আর কি, ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি একটু পরে করতেন ভালো হতো আর কি, বুঝছেন? কারণ আমি তো প্রশ্নগুলোর সময় পাচ্ছি না এখন। আচ্ছা, পরের প্রশ্নে যাই। ঋতু গোজ স্লোলি টু হার স্কুল। খুবই সহজ প্রশ্ন। ঋতু গোজ স্লোলি টু হার স্কুল। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা লিঙ্কিং, অক্সিলারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আচ্ছা, প্রথমত এটা লিঙ্কিং না, অক্সিলারিও না। ঠিক আছে, লিঙ্কিংও না, অক্সিলারিও না। এটা আপনারা
আমার সাথে নিশ্চয়ই একমত। সমস্যা তৈরি হচ্ছে কি নিয়ে? ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ নিয়ে। আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই, যদিও এই বুদ্ধিটা সবসময় কাজ করবে না, কিন্তু বেশিরভাগ সময় কাজ করবে। মানে আপনারা যারা আছেন না, ওই যে শর্টকাট খুঁজেন না, শর্টকাট কখনোই বিসিএস এ আপনাকে হেল্প করবে না। এটা যারা শর্টকাটে বিশ্বাস করেন তারা শর্টকাটে ফেল করবেন। যে সকল শিক্ষক আপনাদেরকে শর্টকাট শেখায় এবং আপনারা যারা শর্টকাটের খুব পূজারী, আপনারা উভয়ই জাহান্নামে যাবেন বলে আমার বিশ্বাস। তো তারপরেও এখানে একটা শর্টকাট আপনাদেরকে বলি, আপনাদের কাজে আসতে পারে। সেটা হলো, যে ভার্ব দ্বারা গতিশীলতা বোঝাবে ওটা সবসময় ইন্ট্রানজিটিভ। এটা আবার বলছে, এটা সবসময় কাজে লাগবে না, হয়তো 90% বা 95% ক্ষেত্রে কাজে লাগবে। যে ভার্ব দ্বারা গতিশীলতা বোঝাবে ওটা ইন্ট্রানজিটিভ। ফর এক্সাম্পল, আমরা এই যে আমরা যখন বলি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দেখুন এই ফ্লাই ভার্বটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ইন্ট্রানজিটিভ কাকে বলে? যে ভার্বের অবজেক্ট নাই, যে ভার্বের কোনো অবজেক্ট নাই সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তো অবজেক্ট কাকে বলে? আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের পর যখন উত্তর পাই তখন তাকে আমরা অবজেক্ট বলি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের পর উত্তর পেলে তাকে আমরা অবজেক্ট বলি। এখন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উড়ে, তাহলে কি উড়ে? আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি উত্তর আমরা পাই পাখি, কিন্তু সেটা তো আমরা ভার্বের পরে পাই না, উত্তরটা আমরা ভার্বের আগে পাই। তাহলে ফ্লাই ভার্বের পরে তো একটা অবজেক্ট নাই। কি উড়ে, আমরা যদি ফ্লাইকে প্রশ্ন করি কি উড়ে, উত্তর হচ্ছে পাখি। উত্তরটা কোথায় পাচ্ছি? ভার্বের আগে, পরে পাই না। ঠিক আছে? তো এখন এই ফ্লাই ভার্বটা তার মানে কি দাঁড়াচ্ছে? ফ্লাই ভার্বের অবজেক্ট নাই, তাহলে আলটিমেটলি ফ্লাই ভার্বটা কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন দেখেন এই ফ্লাই দ্বারা কিন্তু গতিশীলতা বোঝাচ্ছে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। পাখিরা আকাশে ওড়ে, তারা কিন্তু মোশন আছে, গতি আছে, আকাশে উঠছে তারা। সো এরকম ক্ষেত্রে এটা শর্টকাট, আবারও বলছি এটা শর্টকাট, এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। শর্টকাট এটা। যে ভার্বগুলো দ্বারা গতিশীলতা বোঝাবে সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে? বাট এটা সবসময় এটা সত্য নয়। মানে মানে প্রয়োজন অনুসারে করবেন, কিন্তু আপনাদের হচ্ছে টেকসই ভাবে যদি জানতে চান তাহলে জানা উচিত যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট কিভাবে বুঝবো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের শেষে উত্তর পাবো। এবং টু সাম এক্সটেন্ট অ্যান অবজেক্ট ক্যান বি রিপ্লেসড বাই আইটি। কখনো কখনো অবজেক্টকে বেশিরভাগ সময় ইট দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে, সেভাবে বুঝবো। আর যদি শর্টকাটের কথা বলেন তাহলে এইটা মনে রাখতে পারেন, গতিশীলতা বোঝালে সেটা ইন্ট্রানজিটিভ। সো এখানে ঋতু গো স্লোলি, ঋতু স্লোলি যাচ্ছে টু হের স্কুল, তার স্কুলে যাচ্ছে স্লোলি। ঋতুর গতি আছে কিনা? আলটিমেটলি ঋতু গতিশীল। কাম গো, ঠিক আছে, কাম গো, ফ্লাই, তারপর লাই, এগুলো অল দ্য টাইম ইন্ট্রানজিটিভ ভার্ব। এগুলো জন্মসূত্রে ইন্ট্রানজিটিভ। কাম কোনোদিনও ট্রানজিটিভ হবে না, গো কোনোদিনও ট্রানজিটিভ হবে না, রান কোনোদিনও ট্রানজিটিভ। আই রান, আমি দৌড়াই, এই দৌড়ানোর পরে কখনো অবজেক্ট আসে না, তারপর লাই এর পরে কখনো অবজেক্ট আসে না, এগুলো জন্মসূত্রে ইন্ট্রানজিটিভ। এভাবে মনে রাখতে পারেন, গতিশীলতা দিয়েও মনে রাখতে পারেন, অবজেক্ট আছে কি নাই সেটার উপর ভিত্তি করেও মনে রাখতে পারেন। আচ্ছা, এটার উত্তরটা এখানে দেওয়া আছে। আমরা উত্তরটা অলরেডি আলোচনা করেছি। পরের প্রসঙ্গ, এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি 11 এবং 12, এগুলো খুব একটা ঝামেলা তৈরি করবে না আমার মনে হয়। তারপর আমি হালকা আলোচনা করছি। প্রথম নাম্বারটা যেটা 11 নাম্বার, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য হেভেন ইজ। দেখি বলেন তো, একটু অপেক্ষা করি 1 মিনিট। সো হেভেনের অ্যাডজেক্টিভ ফর্ম বলেন। হেভেনলি, গুড, ভেরি গুড। হেভেনলি এটা একটা পদ্ধতি দিয়েও মনে রাখতে পারেন। ক্লাসে বলেছি তো আপনাদেরকে, তারপরে বলি, আপনারা তো আজীবন সাধারণত নাউনের সাথে যখন এলয় যুক্ত হয়, নাউনের সাথে এলয় যুক্ত হয় তখন ওটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে? সাফিক্সের হিসাবে যদি আমরা করি তাহলে নাউনের সাথে এলয় যুক্ত হলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। যে কোনো নাউনের সাথে এলয় যুক্ত হলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। হ্যাভেন একটা নাউন, তার সাথে এলয় যুক্ত করে হ্যাভেনলি যখন আপনি বলবেন তখন এটা আলটিমেটলি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো আমাদের প্রশ্নটা ছিল যে হ্যাভেনের অ্যাডজেক্টিভ ফর্ম কি? সো আলটিমেটলি হ্যাভেনলি। ওয়েল ডান, আপনারা ভালো বলেছেন, গুড, ভেরি গুড। 12 নম্বরটা কি বলতে পারবেন? 12 নম্বরটাও সহজ। হি ওয়েন্ট টু দ্যাট রোড। 12 নম্বরটা আমি একটু সংক্ষেপে বলতে চাই। 12 নম্বরে যেটা বলা হয়েছে, হি ওয়েন্ট টু দ্যাট রোড, সে ওই রোডে যেতে চায়। জন্মসূত্রে দ্যাট শব্দটা কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাই বার্থ। সো জেনারেলি দ্যাট শব্দটা একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এখানে দেখেন হি ওয়েন্ট টু দ্যাট রোড, দ্যাট শব্দটা দ্বারা কিন্তু আমরা রোডকে ডিফাইন করছি, দ্যাট শব্দটা দিয়ে কিন্তু আমরা রোডকে মডিফাই করছি, নির্দেশ করছি, আলাদা করছি,
কিংবা সংকল্পবদ্ধ করছি। সুতরাং এই দ্যাট শব্দটা কিন্তু নাউনকে মডিফাই করছে। দ্যাট রোড, দিস রোড, দ্যাট রোড। এখানে দ্যাট শব্দটা কিন্তু ডিটারমিনার হিসেবে রোডকে ডিটারমাইন করছে। সো ইন দিস কেস দ্যাট শব্দটাকে আমরা কি বলবো? দ্যাট শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। সো আপনারা এগুলো পেরেছেন, খুবই ভালো। আমরা পরের স্লাইডে যাই। ওকে, পরের প্রসঙ্গের বিষয়গুলো মোটামুটি সহজ। আমরা 13 নম্বরে যেটা বলা হয়েছে, মনে রাখবেন সবসময় রঙের নামের আগে কোনো প্রেপোজিশন হয় না। রঙের নামের আগে কোনো প্রেপোজিশন হয় না, এটা কারেকশন, প্রেপোজিশনের কারেকশন। রঙের নামের আগে কোনো প্রেপোজিশন হবে না। দ্য হাউস হ্যাজ বিন পেইন্টেড ইন গ্রিন বলা যাবে না, দ্য হাউস হ্যাজ বিন পেইন্টেড গ্রিন, নট ইন গ্রিন। রঙের নামের আগে প্রেপোজিশন হয় না। কিন্তু মনে রাখবেন, যদি রং দ্বারা কখনো জামা কাপড় বোঝানো হয়, কখনো যদি রং দ্বারা আপনি জামা কাপড় বোঝান, তখন কিন্তু রঙের নামের আগে প্রেপোজিশন লিখতে হবে। ফর এক্সাম্পল, আপনি যখন বলবেন দুঃখিত, আচ্ছা, আপনি যখন বলবেন যে ধরেন দ্য গার্ল ইন ব্লু উইল কাম, ফর এক্সাম্পল। আচ্ছা, দ্য গার্ল ইন ব্লু উইল কাম, এটা মানে কিন্তু নীল রং নয়, বরং বলা হচ্ছে যে নীল রং পরিহিত মেয়েটি আসবে, অর্থাৎ নীল রঙের জামা পরা মেয়েটি কি করবে? আসবে। সো ইন ব্লু, দ্য গার্ল ইন ব্লু, হোয়াট ডিনোটস ইন ব্লু? ইন ব্লু দ্বারা আমরা কিন্তু অ্যাকচুয়ালি কালারকে বোঝাচ্ছি না, বরং একজনের জামাকে বোঝাচ্ছি, পোশাককে বোঝাচ্ছি। সো ইন দিস কেস আমরা ব্লু এর আগে ইন ব্যবহার করবো, ডেফিনেটলি, আনডাউটেডলি আমরা এখানে ইন লিখবো। কিন্তু যখন ব্লু দ্বারা আপনি শুধু রংকে বোঝাবেন, তখন কোনো প্রিপোজিশন হবে না। ঠিক আছে? সো এরপরে যে প্রশ্নটা 14 নাম্বার, মেডিসিন শুড অ্যালাই হিজ থ্রাস্ট। আচ্ছা, এখানে অ্যালাই শব্দটা মানে কি একটু বলেন তো? অ্যালাই শব্দটা এখানে হবে, এটা আপনারা জানেন, কিন্তু এটা মানেটা বলেন তো আমাকে, হোয়াট ডু ইউ মিন বাই? এবং এট দ্য সেম টাইম এখানে কিন্তু অ্যালাই শব্দটার কাছাকাছি আরো শব্দ আছে, যেমন প্রকিউর। প্রকিউরও মোটামুটি অ্যালাই এর কাছাকাছি শব্দ। বাট আমরা অ্যালাই নিব কেন? ওয়াই? জাস্ট আমাকে বলেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রশমিত করা। গুড। আচ্ছা, এখন এই মানে এখানে আমরা রোগ থেকে মুক্তি ঠিক নয়, এটা ওয়ান কাইন্ড অফ প্রশমন। মানে থাকে না, ওই যে জ্বর হয়েছে, প্যারাসিটামল খেলে একটু জ্বর কমে, প্রশমন করা, রিডিউস করা, টু সাম এক্সটেন্ট আপনার যে কোনো কিছুকে প্রশমিত করা, সেটা হচ্ছে অ্যালাই। তো এখানে আমরা ক্লাসে ভোকাবুলারি পড়ানোর সময় আপনাদেরকে কলোকেশনের একটা ব্যাপার বলি। কলোকেশন, এক এক শব্দ এক এক শব্দের সাথে ম্যাচ করে। ঠিক আছে? তো ওই যে আমরা বলি যে সে এক জায়গায় হয়, টেল আরেক জায়গায় হয়, স্পিক আরেক জায়গায় হয়, ঠিক সেম ভাবে এখানে এই মেডিসিনের সাথে ট্রাস্ট কমানোর ক্ষেত্রে অথবা যে কোনো রোগ প্রশমন করার ক্ষেত্রে মেডিসিনের সাথে আমরা অ্যালাই শব্দটা ব্যবহার করি। এটা কলোকেশনের আলাপ। আপনারা যদি কলোকেশন ভালো বুঝেন তাহলে এটা ভালো বুঝবেন। আমরা পরের প্রসঙ্গে যাব। আচ্ছা, 15 নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ, দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ। আচ্ছা, এখানে যেটা আপনারা শিখে রাখবেন বা জেনে রাখবেন সেটা হলো যে যখন আপনি দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ, যখন সাবজেক্ট, কোন সেন্টেন্সের সাবজেক্ট একটা পূর্ণাঙ্গ ক্লজ হয়, যখন কোন সেন্টেন্সের সাবজেক্ট একটা পূর্ণাঙ্গ ক্লজ হয় অথবা ফ্রেজ হয়, তখন মনে রাখবেন ওই সাবজেক্টটা সিঙ্গুলার। একটা সেন্টেন্সের সাবজেক্ট যখন একটা পূর্ণাঙ্গ ক্লজ হয় অথবা পূর্ণাঙ্গ ফ্রেজ হয়, তখন মনে রাখবেন ওই সেন্টেন্সের সাবজেক্টটা সিঙ্গুলার। আমরা কি বলি? আমরা বলি টু টেল এ লাই, টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন। টু টেল এ লাই, এটা হচ্ছে ফ্রেজ, সেন্টেন্সের সাবজেক্ট, এই জন্য আমরা এরপরে বলি ইজ। ঠিক আছে? তারপরে ওয়্যার হি লিভস, ওয়্যার হি লিভস, সে কোথায় বাস করে, ইজ নট ক্লিয়ার, আমার কাছে নিশ্চিত নয়। ওয়্যার হি লিভস, এটা একটা ক্লজ। সো ক্লজ অথবা ফ্রেজ যখন সেন্টেন্সের সাবজেক্ট হয়, জেনারেলি আমরা সেই ক্লজটাকে, সেই ক্লজার অথবা সেই ফ্রেজের মানে ভার্ব হিসেবে আমরা সাধারণত সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। সো দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ, পুরোটা একটা ক্লজ এবং সাবজেক্ট, সেজন্য এটা ভার্ব আমরা সিঙ্গুলার ব্যবহার করবো, হ্যাজ। সো আপনারা এটা ভালো বলেছেন, ভালো। কিন্তু পরেরটা বলেন, পরেরটা আরো সহজ। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে এনজি যুক্ত হয়, ইনসিস্ট অন। সো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে এনজি যুক্ত হয়, ইনসিস্ট অন প্রিপোজিশন, তারপর ভার্বের সাথে এনজি যুক্ত হবে, ইউজিং। এটা খুব ইজি ছিল, উত্তর মিলিয়ে নেবেন, হ্যাজ এবং ইউজিং।
পরের প্রশ্ন, এখানে যেটা ঘটছে 17 নম্বর প্রশ্নটা একটু দেখবেন সবাই। 17 নম্বর প্রশ্নে I was absent and therefore missed company. I was absent, আমি অ্যাবসেন্ট ছিলাম এবং therefore এবং সে কারণে। আচ্ছা, তাহলে তাহলে এখানে therefore শব্দটা কোন পার্টস অফ স্পিচ জানতে চাওয়া হয়েছে? I was absent, আমি অ্যাবসেন্ট ছিলাম, and therefore এবং সেই কারণে মিসড করেছি your company, তোমার কোম্পানিটা আমি মিস করেছি, তোমার যে কি বলে বন্ধনটা, অথবা তোমার যে ভালোবাসাটা, বন্ধনটা, কোম্পানিটা আমি কি করেছি, মিস করেছি। সো দেয়ারফর দিয়ে, দেয়ারফর কিন্তু একটা কনজাংটিভ অ্যাডভার্ব। তো দেয়ারফর জেনারেলি দেয়ারফর শব্দটা হয় কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় জেনারেলি। তো এই সেন্টেন্সে দেয়ারফর কিন্তু কানেক্ট করেনি, মানে একাধিক ক্লজকে কানেক্ট করেনি এখানে দেয়ারফর, বরং দেয়ারফর শব্দটা অ্যাডভার্বের কাজ করছে, মিসকে মডিফাই করেছে। I was absent and therefore missed the company, মিস করেছি এবং সেই কারণে মিস করেছি কাকে, কোম্পানিটিকে। সো যেহেতু দেয়ারফর একটা কনজাংটিভ অ্যাডভার্ব, সাধারণত একাধিক ক্লজকে দেয়ারফর কি করে, কানেক্ট করে, বাট এখানে দেয়ারফর শব্দটা মিসড কে মডিফাই করছে, সেই কারণে এটা একটা অ্যাডভার্ব। সেকেন্ড প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? মাশাআল্লাহ, আমার ছাত্রছাত্রীরা যখন কারেকশন দেখে, নিচের কোনটা কারেক্ট দেখে, তাদের কাছে মনে হয় পৃথিবীর যত সেন্টেন্স আছে সব কারেক্ট। মাশাআল্লাহ, এটা তাদের একটা কোয়ালিটি। আমি আপনাদেরকে বলছি না, আমার যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে বলতেছি, বুঝতে পারছেন? আপনারা আপনাদের যাদের এই কোয়ালিটি আছে, যা দেখেন সব কারেক্ট লাগে, তারা দেখেন এই 18 নম্বর প্রশ্নে প্রথমত 40 মাইলস জানতে চাই হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা কারেক্ট, কেমন? তো আমি ক নাম্বারটা নিয়ে পরে কথা বলবো, খ নাম্বারে যাই। 1 dozen of bananas are sufficient, প্রেপোজিশনের পরে যেটা থাকে, সেটা সাবজেক্ট নয়। প্রেপোজিশনের পরে যেটা থাকে সেটা সাবজেক্ট নয়। কি বলছি? প্রেপোজিশনের পরে যেটা থাকে এটা সাবজেক্ট নয়। প্রেপোজিশনের আগে যেটা থাকবে সেটা সবসময় সাবজেক্ট হবে, ঠিক আছে? আবার বলছি, প্রেপোজিশনের পরে যেটা থাকবে সেটা সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে প্রেপোজিশনের আগেরটা। তো প্রেপোজিশনের আগেরটা কি? প্রেপোজিশনের আগেরটা হচ্ছে 1 dozen। তো 1 dozen সিঙ্গুলার না প্লুরাল? নিশ্চিতভাবে সিঙ্গুলার। সো এখানে আর লেখা হয়েছে, তার মানে খ নাম্বার সেন্টেন্সটা ভুল, তার মানে খ নাম্বারটা উত্তর হওয়ার সুযোগ নেই, ঠিক আছে? খ নাম্বারটা ভুল, প্রেপোজিশনের পরে যেটা থাকে সেটা সাবজেক্ট হয় না। ওকে, দ্বিতীয়টা, ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়, ভার্ব হয় সিঙ্গুলার। ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। ওয়ান অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট বলতে হবে, আর বলা যাবে না। ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ এর পরে নাউনটা হয় প্লুরাল, দ্য বয়েজ, কিন্তু তারপরে ভার্বটা হয় সিঙ্গুলার। সো 3 নাম্বারটা ভুল। ওয়ান অফ এর পরে বয়েজ আছে, ঠিক আছে, কিন্তু আর তো লেখা যাবে না, বিকজ ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হলেও ভার্বটা হবে সিঙ্গুলার, সে কারণে এটাও ভুল। 4 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিলটি। সাধারণত পিসি দাসের বইতে, পিসি দাসের বইতে না, রেনান মার্টিন এবং অন্যান্য বইতে যেটা বলা হয়েছে, সাধারণত পার্সোনাল প্রোনাউনের বিন্যাস হয় প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, 2 3 1। অপরাধ স্বীকার জনিত কোনো বিষয় থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি 1 2 3। অপরাধ জনিত কোনো ব্যাপার থাকলে আমরা বলি 1 2 3। সো এখানে গিলটির কথা বলেছে, অথচ প্রথমে লেগেছে ফার্স্ট পারসন, তারপরে হাবিব চলে আসছে থার্ড পারসন, তারপরে ইউ চলে আসছে সেকেন্ড পারসন। সো এখানে বলা দরকার ছিল আই ইউ এন্ড হাবিব আর গিলটি, তাহলে এটাও কারেক্ট ছিল। সো এটাও কারেক্ট হয়নি, কারণ আই এর পরে হাবিব লেখা হয়েছে। অপরাধ বুঝলে আমরা আই এর পরে বলবো আই ইউ এন্ড হাবিব। দ্যাটস ওয়াই ঘ নাম্বারটা ভুল। তাহলে সঠিক উত্তর কি? 40 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। ওকে, সঠিক উত্তর 18। 40 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, এটা দূরত্ব সময় প্রকাশক যে এককগুলো আছে সে এককগুলোকে সাধারণত আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি। সো সঠিক উত্তর হচ্ছে 1 অথবা ক। কুইকলি মুভিং অন। 19 নম্বরে যেটা মনে রাখবো, ফিনিশড শব্দটার পরে জেরান্ড হয়, ইনফিনিটিভ নয়। এটা একটা স্পেসিফিক গ্রামার। ফিনিশ ভার্বটার পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। ফিনিশ ভার্বটার পর আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। আমি আবার বলছি, ফিনিশ ভার্বটার পর আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। আচ্ছা, ওকে, ফিনিশ ভার্বটার পরে কি হয়? জেরান্ড হয়। ভার্বের সাথে এনজয় হবে ফিনিশের পরে, ফিনিশ, এনজয়,
ঠিক আছে, এই ভার্বগুলোর পরে আমরা সবসময় জেরেন্ট ব্যবহার করি। সো এখানে প্রথম 19 নম্বরের যে উত্তর, বুঝতে পারছেন, এখানে উত্তর হবে রাইটিং। ফিনিশের পরে আমরা জেরেন্ট ব্যবহার করি, সো সঠিক উত্তর রাইটিং, রাইটিং। এন্ড দেন হি অ্যাবস্টেইনস, এটা আপনারা জানেন, অ্যাবস্টেইনের পরে ফ্রম হয় প্রিপোজিশন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবস্টেইনের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, সো এখানে অ্যাবস্টেইনের পরে ফ্রম ব্যবহার করব। 21 একটু দেখেন, 21 এ কি বলেছে, দ্য স্টুডেন্ট মাইনুটলি went as the book last evening. সো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ময়মনসিংহ আসবো তো, ময়মনসিংহ এই মাসের শেষের দিকে আমার ক্লাস আছে, 26, 27, 28 হবে, অথবা 27, 28, 29 এই মাসের শেষ দিকে আসবো, দেখা হবে ইনশাল্লাহ। বাপ্পি জীবন দেখা হবে, এই মাসে ময়মনসিংহ ক্লাস আছে। ওকে ওকে, প্রশ্ন শেষ করেন আগে, ময়মনসিংহের কথা পরে, আগে প্রশ্ন শেষ করেন। আচ্ছা, তাহলে তাহলে গো থ্রু একটা ফ্রেজ আছে, গো থ্রু। হ্যাঁ রোকন, হ্যাঁ জেরান্ট অবজেক্ট হিসেবে, ফিনিশড ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, জি এক্স্যাক্টলি। তাহলে 21 নাম্বারটা বুঝতে পারছেন কিনা? গো থ্রু, কোনো কিছু ভালোভাবে পড়া, কোনো কিছু ভালোভাবে করা, ভালোভাবে আলোচনা করাকে আমরা ইংলিশ বলি গো থ্রু, ওয়েন্ট থ্রু। হ্যাঁ, যেমন আপনারা এখন যদি খুব ভালোভাবে মনোযোগী হয়ে ক্লাস করেন, তাহলে তাহলে আপনারা টু সাম এক্সটেন্ট ইউ আর গোয়িং থ্রু মিস্টার রাহাতস ক্লাস। জনাব রাহাতের ক্লাসের মধ্য দিয়ে আমরা গোয়িং থ্রু যাচ্ছি। এখন এখানে গোয়িং থ্রু বলতে রাহাত স্যার কমন মিস্টেকস ইন ইংলিশের সেকেন্ড এডিশনের মধ্যে পরিবর্তন কেমন আসছে? পরিবর্তন তো একটু আসবেই, বিকজ আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক এডিশনে কিছু না কিছু চেঞ্জ হয়, তো হালকা পরিবর্তন আছে, ম্যাসিভ কিছু না, কিন্তু হালকা পাতলা পরিবর্তন আছে, কিছু কারেকশন আছে, আগে যেগুলো প্রিন্টিং মিস্টেক ছিল সেগুলো ঠিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা আজকে কথা বলার সুযোগ নাই, বুঝছেন, আজকে 90টা প্রশ্ন তো মাত্র 21টাতে আসছে, অলরেডি প্রায় 1 ঘন্টা শেষ, ঠিক আছে, সো অত কথা বলার সময় নাই। তাহলে গো থ্রু কেমন, কোনো কিছু ভেতর মানে খুব ভালোভাবে অ্যানালাইসিস করা, খুব ভালোভাবে পড়া, গবেষণা করা ইত্যাদি বোঝাতে আমরা গো থ্রু ব্যবহার করি, কেমন? আচ্ছা, তারপরে 22 নম্বর যেটা বলা হয়েছে, ইটস নট পসিবল টু পুট আপ, জানেনই, পুট আপ উইথ, সহ্য করা, পুট আপ উইথ, আমার মনে হয় যে এটা আপনারা টু এনজিওর অর্থে, টু পুট আপ উইথ মানে টলারেট করা, সহ্য করা, এনজিওর করা, ঠিক আছে, সো এখানে আলটিমেটলি পুট আপ উইথ। ইন্টারেস্টিংলি এখানে একটা ভালো প্রশ্ন আসছে, মানে খুবই চমৎকার একটা প্রশ্ন আছে। 23 নম্বর প্রশ্নটা, কাজী নজরুল ইসলাম ইজ কনসিডার্ড হ্যাশ পার্সিবিসি শেলি অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের শেলি বলা হয়, কেমন? কাজী নজরুল ইসলামকে আমরা বাংলাদেশের শেলি বলি, পার্সিবিসি শেলি বলি। আমরা যখন কোনো প্রপার নাউনকে নির্দিষ্ট করে তুলনা করি আরেকটা প্রপার নাউনের সাথে, তখন আমরা ডেফিনেট যে আর্টিকেল আছে সেটা ব্যবহার করি, দ্যাট মিন্স আমরা দা ব্যবহার করি। আমি আবার বলছি, প্রপার নাউনকে আমরা আরেকটা প্রপার নাউনের সাথে তুলনা করার সময় নির্দিষ্ট করে আমরা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করি। একটা প্রশ্ন প্রায় সময় এসে থাকে নিয়োগ পরীক্ষায়, দেখবেন, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, এরকম একটা প্রশ্ন কিন্তু আসে। নজরুলের সাথে বাইরনকে নির্দিষ্টভাবে তুলনা করা হয়েছে, সে কারণে বাইরনের আগে দা লিখতে হয়। সেম ভাবে আমরা এখানে কাজী নজরুল ইসলামকে তুলনা করা হয়েছে পার্সিবিসি শেলির সাথে, সো আলটিমেটলি শেলির আগে আমরা এখানে কি ব্যবহার করব? দা ব্যবহার করব। প্রপার নাউনের সাথে অন্য কোনো প্রপার নাউন তুলনা করার ক্ষেত্রে, নির্দিষ্ট করে তুলনা করার ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি, সো এখানে সঠিক উত্তর দা। আচ্ছা, পরেরটা, দ্য ডগ ড্যাশ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য বয়। কুকুরটি বালকটির মতোই কি করছে? কিছু একটা করছে। তো প্রথমত এখানে মুভিং এবং যে শব্দগুলো দেখছেন এখানে, প্রথমত মুভিং এবং রানিং, এই দুটো কিন্তু বাদ। মুভিং এবং রানিং এখানে হওয়ার সম্ভাবনা নাই। কেন সম্ভাবনা নাই বলেন তো? প্রথমত সম্ভাবনা নাই কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব লাগবে, মেইন ভার্ব, ঠিক আছে। কারণ কি, এই যে দ্য ডগ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য বয়, তাহলে এখানে ভার্ব তো নাই, কোনো ভার্ব আছে? দেখেন এই বাক্যটার মধ্যে কি কোনো ভার্ব বলতে মেন ফাইনাইট ভার্ব অর মেইন ভার্ব, ঠিক আছে। মুভিংও কিন্তু ভার্ব, রানিংও ভার্ব, কিন্তু সেটা নন ফাইনাইট ভার্ব। আই এম টকিং অ্যাবাউট ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বের মধ্যে কি আছে? দুইটা, একটা মুভ আর একটা রানস। তো দ্য ডগ কি থার্ড পারসন সিঙ্গুলার নিবে, সো থার্ড পারসন সিঙ্গুলার নিলে, যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার নেবে, সো আলটিমেটলি মুভ হওয়ার তো সুযোগ নেই, সঠিক উত্তর হচ্ছে রানস। পরের প্রশ্নে যাই। এভরি চাইল্ড
এভরি চাইল্ড শুড লার্ন আ ক্রিয়েটিভ টাস্ক হি অর শি লাইকস। সো এখানে একটা রিলেটিভ প্রোনাউনের প্রয়োজন। তো এখন দেখেন এখানে এখানে প্রথমত, আচ্ছা এটা একটু আলোচনা করা দরকার আছে। প্রথমত আপনারা রিলেটিভ প্রোনাউন চিনেন কিনা আগে আমাকে সেটা বলেন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন যে প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকে, পূর্ববর্তী একটা অংশ থাকে। রিলেটিভ প্রোনাউন থেকে আপনাদের এই পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আছে। এটা এখন বুঝলে পরের প্রশ্নগুলো ইজিলি মোটামুটি অ্যাবসর্ব করতে পারবেন। রিলেটিভ প্রোনাউন ঠিক তার পূর্বের অ্যান্টিসিডেন্ট কে সবসময় কি করে, নির্দেশ করে। ওকে, রিলেটিভ প্রোনাউন সবসময় তার পূর্বের অ্যান্টিসিডেন্ট কে নির্দেশ করে। এখন তাহলে অ্যান্টিসিডেন্ট যেটা থাকবে সেটা অনুসারে তার পরের ভার্ব হবে এবং রিলেটিভ প্রোনাউন হবে। ধরেন আপনার যদি অ্যান্টিসিডেন্ট হয় দ্য ম্যান, তাহলে আলটিমেটলি দ্য ম্যান এটা ব্যক্তি, এই ব্যক্তি অনুসারে কিন্তু আপনাকে রিলেটিভ প্রোনাউন নিতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা কি বলি, দ্য ম্যান হু ডট 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 ব্লা ব্লা ব্লা, দ্য ম্যান হু, তাই না? আবার যদি আপনি ধরেন এখানে দ্য বুক লিখেন, তাহলে এখানে আমরা কি ব্যবহার করি, বুকের সাথে রিলেট করে আমরা কি করি, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি। ফর এক্সাম্পল দ্যাট। এখন রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট এবং হোয়াট দুইটাই কিন্তু এখানে মোটামুটি ব্যবহার করা যেতে পারে, হোয়াটও হতে পারে, কিন্তু মনে রাখতে হবে দ্যাট এবং হোয়াটের মধ্যে দ্যাটটা বেশি প্রিফারেবল। হোয়াট এবং দ্যাট দুইটাই যখন থাকে তখন হচ্ছে দ্যাটটা প্রিফারেবল বেশি হয়। এখন এই প্রশ্নটার মধ্যে আমার অ্যান্টিসিডেন্ট কি, ক্রিয়েটিভ টাস্ক হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে আমি প্রথমত এখানে হয়তো হোয়াট নেব অথবা দ্যাট নেব, কিন্তু অপশনে দ্যাট এবং হোয়াট দুইটাই থাকলে সেক্ষেত্রে হোয়াট নয় বরং দ্যাটটা প্রিফারেবল। দ্যাটস ওয়াই আমরা এখানে দ্যাট নেব। এখানে কিন্তু অপশনে হুইচ নাই, হুইচ অপশনে নাই, সো আপনারা হুইচ লিখলে হবে না, হুইচ নাই। পরের প্রশ্ন 26। এই প্রশ্নটাতে একটু সংশোধনী আছে। 26 নম্বর প্রশ্নে একটু সংশোধনী আছে, একটু জানবেন। সেটা হচ্ছে যে এখানে দেখুন ফিউ মানে কি, ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, একেবারে নেগলিজিবল। আর আফিউ মানে কি, আফিউ মানে অল্প সংখ্যক, তাই না? ফিউ মানে নেই বললেই চলে আর আফিউ মানে অল্প সংখ্যক। আমি যখন বলি যে আফিউ উইমেন, তার মানে কি দাঁড়ায়, একেবারে নেই বললেই চলে, নেগলিজিবল মহিলা। আবার আমি যদি বলি আফিউ উইমেন, তখন আমি বলবো তার মানে কি বোঝাবো, আমি বোঝাবো যে কিছু মহিলা আছে, তাই না? তো এখন এখানে প্রথমত এই যে শব্দটা, এই শব্দটা মেবি কান্ট্রি লিখতে গিয়ে প্রিন্টিং এ মিস্টেক হয়েছে, মেবি এই শব্দটা মেবি কান্ট্রি লিখতে গিয়ে মিস্টেক হয়েছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আপনি ফিউ অথবা আফিউ দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারতেন। বিকজ অফ আমি যদি আফিউ লিখি তাহলে এটা অর্থ দাঁড়াচ্ছে অল্প সংখ্যক আছে, আমি যদি শুধু ফিউ লিখি তাহলে অর্থ হচ্ছে যে নেই বললেই চলে। হোয়াট এভার ইউ লাইক, যেহেতু আমার আগে এবং পরে কোনো ধরনের ক্লু দেয়া নেই, সেহেতু আমি এখানে ফিউ অথবা আফিউ দুটাই ব্যবহার করতে পারি। এটা আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে কোনোভাবে হয়তো মিস্টেক হয়ে গিয়েছে, এটার জন্য দুঃখিত আমরা। উত্তর ফিউ হতে পারে, ফিউ হতে পারে এখানে এই প্রশ্নের উত্তরটা। যদি আমাদের কোচিং এ যেটা উত্তর দিয়েছে, কি উত্তর দিয়েছে আমি একটু দেখে নিলাম, ফিউ দিয়েছে, এটা এফিউ সম্ভব, এফিউ হতে পারে। ঠিক আছে, সো আপনারা একটু কারেক্ট করে নেবেন এটা। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা কিন্তু অনেক শিক্ষণীয় ইস্যু আছে। পরের প্রশ্নটাতে সবাইকে আমি অনুরোধ করবো মনোযোগী হতে। To do well in the examination, he take careful preparation, needs, needy, needless. বলেন তো দেখি আমাকে এটার উত্তরটা কি, দেখে এটা উত্তরটা দেন তো। 27 নম্বর প্রশ্নের উত্তর। আগে বলেন নিড একটা মোডাল অক্সিলারি কিনা, সেমি মোডাল অক্সিলারি। তো নিড যখন মোডাল অক্সিলারি হবে তখন নিডের সাথে তো এসবিএস হবে না। নিড যখন মেইন ভার্ব হবে, তখন আপনি হি নিডস বলবেন। যেমন ধরেন আমি যখন বলি যে হি নিডস টু গো দেয়ার, টু গো, আমি যখন বলতেছি হি নিডস টু গো দেয়ার, এখানে নিডসটা হলো মেইন ভার্ব, তারপরে টু গো আসছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু যখন আপনি নিডকে অক্সিলারি হিসেবে লিখেন, আচ্ছা আমি একটা পেজে যাব, শুনেন, আমি যদি বলি যে হি ক্যান, তো ক্যান কে কি আপনি কোনোদিন ক্যান্স করতে পারেন? মানে হি ক্যান গো বলতে চাই, তো আপনি কি হি ক্যানস গো বলতে পারেন? বলতে পারেন না। তো কেন পারেন না? কারণ এটা মোডাল অক্সিলারি। তো মোডাল অক্সিলারি এসবিএস করি না, আমরা বলি হি ক্যান গো। ঠিক আছে, তাহলে এখন এই ক্যানের জায়গায় যদি
আপনি নিড লিখেন, নিড লিখেন, হি নিড গো বলতে হবে, বিকজ আপনি ক্যানকে যেরকম এসএমএস যুক্ত করতে পারেন না, নিডকেও কিন্তু সেটা সেটা করতে পারবেন না, বিকজ এটা এটা মডেল অক্সিলারি। এখন কিন্তু যদি ধরেন আমি যদি এখন ধরেন আমি যদি এটাকে এখন গোটাকে যদি আমি এখন নন ফাইনাইট করি সামহাউ, ধরেন আমি যদি এখন এখানে, তাহলে আচ্ছা শুনেন, এখানে যদি নিড গো হয় তাহলে এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর এখানে গোটা হচ্ছে কি মেইন ভার্ব। মডেল অক্সিলারি নিড, গোটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে এটা মডেল অক্সিলারি, তার মানে এটার সাথে এসবেস হচ্ছে না। কিন্তু যখন আপনি বলতেছেন হি নিড টু গো, হি নিড টু গো, তাহলে এখন কিন্তু নিডটা মডেল অক্সিলারি থাকলো না, এটা কিন্তু এখন মেইন ভার্ব হয়ে গেল, নিডটা কিন্তু এখন মেইন ভার্ব, ঠিক না বলেন? এটা এখন মেইন ভার্ব। টু গো, টু প্লাস ভার্ব, এটা কিন্তু নন ফাইনাইট, মেইন ভার্ব হওয়ার সুযোগ নেই, ঠিক আছে? তাহলে নিডটা এখন মেইন ভার্ব, এখন তার মানে আপনাকে বলতে হবে হি নিডস টু গো, এখন বলতে হবে হি নিডস টু গো। কেন? বিকজ এখন তো নিডটা কি বলে মডেল অক্সিলারি না, সে কারণে আপনাকে নিডস বলতে হবে। কিন্তু যখন নিডটা মডেল অক্সিলারি হবে তখন কিন্তু আপনি এসবিএস বলতে পারবেন না, তখন আপনাকে বলতে হবে নিড, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই যে প্রশ্নটা দেখেন এখানে, এই যে নিড, হি নিড টেক কেয়ারফুল প্রিপারেশন, এই যে মেইন ভার্ব কি বলেন? মেইন ভার্ব হচ্ছে টেক, তাহলে মেইন ভার্বের আগে যদি কেউ বসে মডেল অক্সিলারি বসবে, তাহলে সেটা কি হবে? নিড হবে। আলটিমেটলি নিডের সাথে এসবিএস লেখা যাবে না, ঠিক আছে? বুঝতে পারছি? পারছি কিনা বোঝাতে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রুল আর কি। শুনেন আপনাদেরকে একটা হ্যাঁ, নিডস টু টেক হবে, গুড, আমদাদ আহমেদ, গুড। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, শুনেন, কনফিডেন্সের যে প্রশ্ন, ঠিক আছে, আমি এটা আগেও বলেছি, ক্লাসেও আপনাদেরকে অনেকদিন বলেছি, কনফিডেন্সের যে প্রশ্ন, যে মানের প্রশ্ন হয়, আমি জানি না এটা একটু বেশি বাড়িয়ে বলা হচ্ছে কিনা, কিন্তু তারপরেও আপনাদের সুবিধার্থে বলি, যে মানের প্রশ্ন হয় এবং যারা প্রশ্ন করেন, যারা প্রশ্ন নিয়ে সবসময় কাজ করেন, এটা হয়তো হয়তো আহামরি কিছু না, কিন্তু যারা প্রিলি পরীক্ষা দেন, প্রিলিমিনারির সিলেবাস বুঝে প্রিলিমিনারি প্রশ্ন করার জন্য আমি মনে করি এটা মানে বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়েশ্চেন হয়। আর আপনি হয়তো বলতে পারেন যে স্যার এটা আপনি আপনি এখানে চাকরি করেন দেখে বলেন, আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা নিশ্চিতভাবে জানেন যে আমি উল্টাপাল্টা কথা খুব একটা বলি না, কম বলি, ঠিক আছে? এটা আপনারা জানেন যারা আমার ক্লাস করেন কম বেশি। হ্যাঁ, তো আমার বিবেচনায় গত 8-10 বছর ধরে পড়িয়ে আমি যেটা জেনেছি বা দেখেছি, এটা ঠিক যে দু একটা ভুল ত্রুটি হয়তো হয়, কিন্তু প্রশ্নের যে প্যাটার্ন, যে স্ট্যান্ডার্ড, এটা কিন্তু মানে হাই লেভেলের স্ট্যান্ডার্ড নিচে মেনটেন করা হয়। বিশেষ করে আমি ইংলিশে কথা বলছি, অন্য বিষয়ের কথা তো আমি কম জানি, ইংলিশে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, তারপরে এটা তো আর্টিকেল থেকে আসছে, সবাই পারবেন, ওয়া উচ্চারণ হয়েছে ও, ওয়া, ওয়ান আইট, ওয়ার মতো উচ্চারিত হলে আমরা সেখানে আর্টিকেলে ব্যবহার করি, এর পরিবর্তে, এটা জানেন, এটা খুব একটা সমস্যা তৈরি করছে না। আমরা চলে যাব পরে। আচ্ছা, এখন দেখেন এই যে 29 নম্বর প্রশ্নটা এখন আসেন, ওই যে 5 নম্বর প্রশ্নে যেটা ছিল সেই প্রশ্নটার প্রসঙ্গে এখন আপনাদেরকে বলি, শুনেন। এই যে 29 নম্বর সেন্টেন্সটা দেখেন, রিডিং ইজ এ গুড হ্যাবিটস, তাহলে রিডিং শব্দটা এখানে জেরাইন না? রিডিং শব্দটা জেরাইন কিনা? না, আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে এটা জেরাইন, কারণ কি, এই যে ভার্ব এনজিটা এখানে সাবজেক্ট, কিন্তু আমার কথা হচ্ছে এখানে ধরেন এই যে এই আমরা এই যে ঘ নাম্বার যেটা, হ্যাঁ, ঘ নাম্বারে যদি এখানে কানেক্টর না থাকতো, হ্যাঁ, ঘ নাম্বারে কানেক্টর না থেকে যদি মনে করেন এখানে লেখা হতো ভার্বাল নাও, তাহলে কিন্তু উত্তর দিতে হতো ভার্বাল নাও। বুঝছেন ঘটনাটা? ঘটনাটা বুঝছেন কিনা? কিন্তু এখানে কোনো অপশন দেখেন ভার্বাল নাও নাই, এই জন্য আপনি নির্দ্বিধায় জেরাইন লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলেছি ওই যে 5 নম্বর রুলে বলেছি, অপশনে যখন জেরান্ড এবং ভার্বাল নাউন দুটোই থাকে তখন আপনার ভার্বাল নাউনে যাওয়া উচিত। আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ, পরেরটা তো আপনাদের ওই যে পানি ভাত, সকালবেলা যে ডাল ভাত, ডাল, ওই যে মেসে থাকেন যারা, সকালবেলা ঘুম থেকে উঠলেই আলু ভর্তা, ডাল, তাই না? যাদের থাকে তারা সবাই খুব ডাল ভর্তার মতোই জানেন। আর্মি শব্দটা কি না, এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই, তাই না? কারেক্ট নাম। পরের প্রসঙ্গ, এই যে এই রুলটা একটু গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব হবে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে সবসময় ভার্ব হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব হবে। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে? অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ধরেন আমি যদি এখন বলি
ধরেন আমাদের আমাদের অনেকগুলো সেন্টেন্স আছে, যেমন ধরেন আমি যখন বলবো ইট ইজ আই হু এম, অথবা ইজ টু ব্লেম, ইট ইজ আই হু এম টু, অথবা হু ইজ টু ব্লেম। দেখেন তো এই যে হু, এই হু এর অ্যান্টিসিডেন্ট কিন্তু আই। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে সবসময় কি হয়, ভার্ব হয়। সেই জন্য আমরা কিন্তু বলি এম, ইট ইজ আই হু এম টু ব্লেম। তাহলে তোমার রিলেটিভ প্রোনাউন যেখানে আছে তার অ্যান্টিসিডেন্ট যেটা সেটা অনুসারে ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে সবসময় ভার্ব হয়। বুঝা গেল কথাটা? ওই যে আমরা ছোটবেলায় কি পড়ছিলাম মনে আছে, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার হু লাভস আ চাইল্ড, দেয়ার ইজ নো মাদার হু লাভস আ চাইল্ড। ছোটবেলায় পড়ছেন না? এমন কোনো মানে যিনি তার সন্তানকে ভালোবাসেন না। দেয়ার ইজ নো মাদার হু লাভস, ওই যে লাভস বললেন মাদারের কারণে, মাদার সিঙ্গুলার কারণে। তাহলে অ্যান্টিসিডেন্ট অনুসারে সবসময় আমরা কি করি, ভার্ব নেই। অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে a reward has been announced for the employees who, তাহলে who এর অ্যান্টিসিডেন্ট কে? who এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে employees, সেটা অনুসারে ভার্ব হবে প্লুরাল, have worked, who have worked hard। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে তাহলে বুঝতে পারছেন কিনা? অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অনুসারে সবসময় আমরা নিব, কেমন? ওকে। আচ্ছা, তারপরে তারপরে she gave me dash water। 32 নম্বরের প্রশ্নে আমাদেরকে প্রশ্নটা ঠিক আছে, ঠিক আছে বলতে আমরা এখানে ওয়াটার মানে পানি, আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা আনকাউন্টেবল ডিটারমিনার অথবা মডিফায়ার ব্যবহার করি। ওকে, সো আনকাউন্টেবল নাউনের জন্য আনকাউন্টেবল ডিটারমিনার আমরা ব্যবহার করি। সো এখানে আনকাউন্টেবল নাউন ওয়াটার, তার সাথে আমরা আনকাউন্টেবল ডিটারমিনার দিচ্ছি রিজন। এটা সহজ ছিল, কারণ এখানে ফিউ হওয়ার সুযোগ নেই, কারণ ফিউ হয় কাউন্টেবলে, ওয়াটার আনকাউন্টেবল। মেনি হওয়ার সুযোগ নেই, মেনিও হয় কাউন্টেবলে, সো মেনি হওয়ারও সুযোগ নেই। হুইচ ওয়ান অফ দ্য ভার্ব ইজ লস? এটাও সহজ প্রশ্ন ছিল, একেবারে কমন প্রশ্ন। লসের ভার্ব ফর্ম হচ্ছে লুজ, LOSE, এবং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড বেস। এগুলো খুবই সহজ, আমি স্কিপ করবো এগুলো, বিকজ এগুলো নিয়ে আপনারা জানেন খুব ভালোভাবে। বেজের অ্যাডজেক্টিভ ফর্ম বেসিক, বেসমেন্ট না, বেসমেন্টটা হচ্ছে নাউন ফর্ম। কেউ কেউ এখানে কনফিউজ ছিলেন বেসমেন্ট হবে নাকি অন্য কিছু হবে। বেজের কি বলে, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বেসিক। ওই যে বেসিক রুল বলি আমরা, বেসিক ডিসকাশন বলি, তারপরে বেসিক মানে বেসিক বলি। বেসিক শব্দটা সাধারণত নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করি। সো বেজের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বেসিক। at the same time এগুলো যে শব্দগুলো আছে এগুলো একেবারে কমন প্রশ্ন। কনভারসেশনের ভার্ব ফর্ম হচ্ছে কনভার্স। টু কনভার্স, আমরা বলি যে টু কনভার্স, কারোর সাথে কনভার্স করতে। আই ওয়ান্ট টু কনভার্স উইথ ইউ, আমি তোমার সাথে কনভার্স করতে চাই। টু কনভার্স, সো কনভারসেশনের ভার্ব ফর্ম কনভার্স। এবং জেনারাস মানে দয়ালু, যিনি সবাইকে সহযোগিতা করেন, সাহায্য করেন, ম্যাগনানিমাস যিনি, তাকে আমরা জেনারাস বলি। জেনারাস শব্দটা একটা অ্যাডজেক্টিভ। পরের কথাটাও সহজ, এলোকুয়েন্ট, এটাও কি বলে, নাউন ফর্ম জানতে চাওয়া হয়েছে এলোকুয়েন্টের। এলোকুয়েন্স হচ্ছে নাউন ফর্ম, আর এলোকুয়েন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, সেটা নাউন ফর্ম। এলোকুয়েন্স জানতে চাওয়া হয়েছে। এবং এখানে দিনা ইজ অ্যান MBA স্টুডেন্ট, এটাও আপনারা পারেন। সাউন্ড অনুসারে এ অথবা এন আমরা ব্যবহার করি। MBA উচ্চারণ করার সময় ভাওয়েল সাউন্ড আসে, ভাওয়েল সাউন্ড আসলে আমরা সেখানে এন ব্যবহার করি, আর কনসোনেন্ট সাউন্ড আসলে সেখানে আমরা এ ব্যবহার করি। তো এখানে MBA উচ্চারণ করার সময় আমাদের একটা কনসোনেন্ট সাউন্ড, একটা ভাওয়েল সাউন্ড আসে, দ্যাটস আমরা এখানে এন লিখি। এগুলো আমার মনে হয় না এগুলো নিয়ে আপনারা চিন্তিত অথবা ঝামেলা আছে যে এখন যেটাতে আমরা আসছি সেখানে চারটা দিলেই আপনাদের হচ্ছে কেমন জানি অসুবিধা হয়ে যায়। চারটা অপশন যখন দেওয়া হয়, বলা হয় নিচের কোনটা কারেক্ট অথবা নিচের কোনটা থেকে তুমি এটা নিতে চাও, তখন আর কি আপনাদের সবগুলোই ভালো লাগে। সেই কারণে 39 নম্বর প্রশ্নে আমরা একটু আলোচনা করব। 39 নাম্বারটাকে আমাদেরকে একটু দেখতে হবে কি প্রশ্ন করেছে সেটা আমরা একটু দেখবো। প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, মানে কোন সেন্টেন্সে ওয়েল শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কোন সেন্টেন্সে ওয়েল শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। একটা শর্টকাট কথা বলি, যদিও আমি শর্টকাটের পক্ষে না, তবুও
কখনো কখনো শর্টকাট দিয়ে কিছু কিছু জায়গায় আমরা রিকভারি করতে পারি, টু সাম এক্সটেন্ট, নট ইন আ গ্রেটার এক্সটেন্ট, বাট টু সাম এক্সটেন্ট উই ক্যান ইউজ সাম বুলেট রুলস অ্যান্ড রেগুলেশনস। কোথাও কোথাও আমরা বুলেট পয়েন্ট ব্যবহার করে, শর্টকাট ব্যবহার করে আমরা আমাদের বাধা বিপত্তি অতিক্রম করতে পারি। তো সেরকম একটা বুলেট অথবা কি বলে শর্টকাট টিপ মনে রাখতে পারেন। সেটা হচ্ছে যে বি ভার্বের পরে সাধারণত ওয়েল ব্যবহৃত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। সাধারণত বি ভার্বের পরে ব্যবহৃত হলে ওয়েল শব্দটা অ্যাডজেক্টিভ হয়। ফর এক্সাম্পল, আপনি বলেন না আই অ্যাম ওয়েল টুডে, আজ আমি ভালো আছি, এই ওয়েলটা কিন্তু অ্যাডজেক্টিভ। আপনি বলেন না মাই মাদার ফিলস ওয়েল, ও লিঙ্কিং ভার্বের কথাও মনে রাখতে পারেন, লিঙ্কিং ভার্বের পরেও ওয়েলটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। মাই মাদার ফিলস ওয়েল, আমার মা আজকে ভালো অনুভব করছেন, সো ফিলস ওয়েল, এখানে ওয়েলটাও কিন্তু অ্যাডজেক্টিভ। সো এখন দেখেন যে কোথাও বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে ওয়েল আছে কিনা। প্রথম সেন্টেন্সে হি বিহেভড ওয়েল উইথ মি, এখানে ওয়েল শব্দটা বিহেভড কে মডিফাই করছে। হি বিহেভড ওয়েল উইথ মি, ওয়েল শব্দটা কিন্তু বিহেভড কে মডিফাই করছে। সো বিহেভড কে মডিফাই করায় বিহেভড এর একটা ভার্ব, ভার্ব কে মডিফাই করছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নেই। সেকেন্ডলি কিন্তু এখানে উড বি, এই যে দেখেন বি ভার্বের পরে ওয়েল আছে, সো আলটিমেটলি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ইট উড বি ওয়েল টু স্টার্ট আর্লি। আচ্ছা, দ্য ডগ ফেল ডাউন আ ওয়েল, এই ওয়েলটা কিন্তু নাউন। কেন বলেন? এই যে ডিটারমিনারের পরে কেবল একটা ওয়ার্ড, থাকলে সেই একটা ওয়ার্ডকে আমরা নাউন বলি। সো এখানে ওয়েলটা নাউন, আ ওয়েল, ডিটারমিনারের পরে কেবল একটি ওয়ার্ড, সো এটা নিশ্চিতভাবে নাউন। এন্ড ফাইনালি টিয়ার্স ওয়েল আপ, এখানে ওয়েলটাও কিন্তু অ্যাডভার্ব। সো আশা করছি বুঝতে পারছেন, এখানে সঠিক উত্তর হচ্ছে 2, ইট শুড বি ওয়েল টু স্টার্ট আর্লি। ওয়ান্স अगेन আমাদেরকে আরো জানতে চাওয়া হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব প্রসঙ্গ, নাউন প্রসঙ্গ, এগুলো আবারও আমরা একটু দেখে নেই। যদিও এগুলো আমি খুব বেশি এগুলো নিয়ে প্যারা নিতে চাই না বা আপনাদেরকেও প্যারা দিতে চাই না, এগুলো আসলে অনেকটাই মুখস্থ করার বিষয়, মুখস্থ ভাবে আলোচনার বিষয়। প্রথম প্রশ্ন হচ্ছে ওপ্যাক শব্দটা মানে কি? অস্পষ্ট থাকা, অস্পষ্ট। ওপ্যাক শব্দটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে কি জানেন, 41 নম্বর প্রশ্নটাতে রেসপেক্ট শব্দটা নাউন, এই কথাটা আপনারা পরীক্ষার হলে কেউই লিখেন না। আমার মনে হয় যে সবাই এখানে রেসপেক্ট শব্দটাকে ভার্ব লিখে দিয়েছেন। ঠিক আছে, রেসপেক্ট মানে কি? রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা করা, তাই না? কিন্তু এখানে রেসপেক্ট ফর আওয়ারসেলভস, আমাদের জন্য শ্রদ্ধা, এখানে কিন্তু বলা হয় না। যেমন ধরেন, যদি বলা হতো রেসপেক্ট ইউর প্যারেন্টস, বাবা মাকে শ্রদ্ধা করো, তাহলে সেখানে রেসপেক্টটা ভার্ব হতো। কিন্তু এখানে বলেছে রেসপেক্ট ফর আওয়ারসেলভস, আমাদের জন্য শ্রদ্ধা, আমাদের জন্য সম্মান, ঠিক আছে? সো এখানে রেসপেক্ট শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট 42 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা মোটামুটি পরীক্ষায় আসে, কমন প্রশ্ন, বাদ দিয়ে মোটামুটি আপনারা দু একটা প্রশ্ন পরীক্ষায় দেখবেন। তো মনে রাখা জরুরি আমাদের, জন্মসূত্রে বাট শব্দটা কনজাংশন হলেও কখনো কখনো বাট শব্দটা প্রেপোজিশন হতে পারে। কখন? যখন বাট দ্বারা ছাড়া বা ব্যতীত বোঝায়। বাট শব্দটা দ্বারা যখন ছাড়া বা ব্যতীত বোঝায় তখন বাট শব্দটা প্রেপোজিশন। আমি আবার বলছি, বাট শব্দটা দ্বারা যখন ছাড়া বা ব্যতীত বোঝায় তখন বাট শব্দটা প্রেপোজিশন। কখনো কোথাও যদি বাটের অর্থ ছাড়া হয় অথবা ব্যতীত হয় তখন মনে রাখবেন সেই বাটটা প্রেপোজিশন। নাও ইন দিস সেন্টেন্স এভরিওয়ান কেম বাট জন, জন ছাড়া বাকি সবাই এসেছে, তাহলে বাটের অর্থ কি দাঁড়ালো? ছাড়া বা ব্যতীত, এখানে বাটটা প্রেপোজিশন। আপনি যখন বলেন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউই আমাদেরকে সাহায্য করতে পারে না, বাটের অর্থ কি? ছাড়া, এখানে বাটটা প্রেপোজিশন। আপনি যখন বলেন এভরিবডি বাট রহিম উইল কাম, রহিম ছাড়া সবাই আসবে, এখানে বাটের অর্থ ছাড়া, এই বাটটা প্রেপোজিশন। তাহলে কখনো কখনো বাট প্রেপোজিশন হতে পারে যখন বাটের অর্থ কি হয়? ছাড়া বা ব্যতীত হয়। 42 বাটের অর্থ ছাড়া বা ব্যতীত, সেজন্য এটা প্রেপোজিশন। 43 নম্বরে যেটা বলা হয়েছে, হি নোজ ইংলিশ বেটার দ্যান আই, সে ইংলিশ জানে ভালো, আমার চেয়ে ভালো ইংলিশ সে জানে। 43 নম্বর দেখেন, হি নোজ ইংলিশ বেটার দ্যান আই, সে আমার চেয়ে ভালো ইংলিশ জানে। সো বেটার শব্দটা কিন্তু এখানে অ্যাডভার্ব। যদিও গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তথাপিও বেটার শব্দটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মানে
As all of you know, parts of speech can be changed according to their positions. পজিশন অনুসারে নাউন ভার্ব হতে পারে, ভার্ব নাউন হতে পারে, ভার্ব অ্যাডজেক্টিভ হতে পারে, ইত্যাদি যে কোনো কিছু পরিবর্তিত হতে পারে। সো এখানে বেটার শব্দটা যদিও গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এখানে বেটার দ্বারা কিন্তু নোজকে মডিফাই করানো হচ্ছে। বলা হচ্ছে হি নোজ ইংলিশ বেটার, হি নোজ বেটার, সে ভালো জানে, জানাটা ভালো, জানাকে মডিফাই করা হচ্ছে। দেন আই, আমার চেয়ে সে ভালো জানে। সো বেটার শব্দটা এখানে নোজকে মডিফাই করার কারণে আমরা এটাকে বলছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব, হি নোজ ইংলিশ বেটার দেন আই। সো এখানে বেটারটা অ্যাডভার্ব। উত্তরটা দেয়া আছে পরের প্রসঙ্গ। আবারও এখানে অ্যাডজেক্টিভ এবং ফর্ম জানতে চাওয়া হয়েছে, নাউন অ্যাডজেক্টিভের ইত্যাদি। ইমিটেট, ইমিটেটের অ্যাডজেক্টিভ ফর্ম জানতে চাওয়া হয়েছে। ইমিটেটের অ্যাডজেক্টিভ ফর্ম ইমিটেটিভ, এটা সহজ প্রশ্ন, ইমিটেটের অ্যাডজেক্টিভ ফর্মটা। কিন্তু সানের অ্যাডজেক্টিভ ফর্মটা কিন্তু কঠিন আছে, এবং এটা কমন প্রশ্ন, পরীক্ষাটা মাঝে মধ্যে আসতে দেখা যায়। সানের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সোলার। সানের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সোলার। সোলার পাওয়ার বলি না আমরা, সোলার প্ল্যান্ট বলি। সোলার, সোলার শব্দটার পরে একটা নাউন আসে, তাহলে সোলার পাওয়ার, সোলার দিয়ে পাওয়ারকে আমরা মডিফাই করি। সান পাওয়ার কিন্তু আমরা বলি না, কারণ সান শব্দটা একটা নাউন। সো সোলার পাওয়ার, সোলার ইঞ্জিন ইত্যাদি। ও সাউন্ড ক্লিয়ার না? পরের প্রশ্ন আবারও বলছি, পরের প্রশ্নে যে গ্রামারটা দেখাচ্ছি সে গ্রামারটা আমরা এর আগে আলোচনা করেছি। পরের প্রশ্নে যে গ্রামারটা বলছি সে গ্রামারটা এর আগে আমরা আলোচনা করেছি। প্রেপোজিশনের পরে যেটা থাকবে সেটা সাবজেক্ট নয়। প্রেপোজিশনের পরে যেটা থাকবে সেটা সাবজেক্ট নয়। তাহলে সাবজেক্ট কোনটা? প্রেপোজিশন আগেরটা। শুনছেন কিনা? প্রেপোজিশনের পরে যেটা থাকবে সেটা সাবজেক্ট নয়, শুনেছেন? সাবজেক্ট হচ্ছে প্রেপোজিশনের আগেরটা, প্রেপোজিশনের পরে যেটা থাকবে সেটা সাবজেক্ট নয়। তাহলে আ ফ্লক অফ বার্ডস, প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে যেটা আছে এটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে কোনটা? আ ফ্লক। তাহলে আ ফ্লক সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে সে অনুসারে ভাবে ইজ ফ্লাইং, আ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং। সবসময় মনে রাখবেন প্রেপোজিশনের পরে যেটা আছে সেটা সাবজেক্ট নয়, সাবজেক্ট সবসময় প্রেপোজিশনের আগেরটা। এই যে আসছে 47 নম্বর প্রশ্ন, আপনাদের যে ঝামেলা সে ঝামেলাতে আসছে, মানে আপনাদের ঝামেলা বলতে বোঝাচ্ছি ওই যে সব ভালো লাগে। 47 নম্বরে কোনটা ভালো লাগে দেখেন তো? সব ভালো লাগে নাকি? 47, choose the correct sentence. The class have 60 students, sorry. The audience was divided in various groups. A team of players goes. The jury are of the same opinion. আমি নিচ থেকে উপরের দিকে যাই। আচ্ছা, নিচ থেকে উপরের দিকে যাই। প্রথমে দেখেন, the jury are of the same opinion. কালেকটিভ নাউন যখন মতামতের মিল বোঝায় তখন ভার্ব হয় সিঙ্গুলার। কালেকটিভ নাউনে যখন মতামতের মিল বোঝায় তখন ভার্ব হয় সিঙ্গুলার, ঠিক আছে? আর যখন মতামতের অমিল হয় তখন ভার্ব হয় প্লুরাল। এখানে দ্য জুরি এটা একটা কালেকটিভ নাউন, সেম অপিনিয়ন, বলেন তো আমাকে মতের মিল না অমিল? মতের মিল। তাহলে জুরি আর কেন লিখবো? আর লেখা যাবে না, আমরা বলবো জুরি ইজ। সো 4 নাম্বারটা বাদ। দ্য জুরি ইজ অফ দ্য সেম অপিনিয়ন হলে ঠিক ছিল, কিন্তু এখানে আর বলা হয়েছে সেজন্য 4 নাম্বারটা বাদ, কারেক্ট নয়। শাহিন ইকবাল, সবগুলো ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, সবগুলো ভালো লাগলে চিকিৎসা করতে হবে। আচ্ছা, ক নাম্বার, দ্য ক্লাস হ্যাভ 60 স্টুডেন্টস, এটা ভুল। কেন জানেন? দ্য ক্লাস হ্যাজ 60 স্টুডেন্টস আমরা তো এরকম বলি না, আমরা কি বলি? আমরা বলি দেয়ার আর 60 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আপনি যখন ছোটবেলায় পড়তেন আপনার স্কুলে 1200 স্টুডেন্ট ছিল, তাহলে আপনি কি বলতেন? দেয়ার আর 1200 স্টুডেন্টস ইন মাই ক্লাস, ইন মাই স্কুল। আমরা দ্য স্কুল হ্যাজ 12 স্টুডেন্টস এরকম আমরা বলি না, এটা সম্ভব হয় না, ঠিক আছে? সো সেখানে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার লাগে। সো খ নাম্বারটাও ভুল। খ নাম্বারে কি সমস্যা? দ্য অডিয়েন্স ওয়াজ ডিভাইডেড ইন ভ্যারিয়াস গ্রুপস। ডিভাইডেড ইনটু ভ্যারিয়াস গ্রুপস হতো, মানে ডিভাইডেড এর পরে যখন বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয় তখন আপনি ডিভাইডেড এর পরে ইনটু লেখা ছাড়া কোনো উপায় নাই। সো খ নাম্বারটাও ভুল। সঠিক উত্তর টিম অফ প্লেয়ার্স গোজ। ওই যে প্রেপোজিশনের পরে যেটা থাকে সেটা সাবজেক্ট নয়, তাহলে প্লেয়ার্স সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে টিম সিঙ্গুলার, সে অনুসারে ভার্ব গোজ। A team goes, a team of player goes. Okay, quickly moving on. সময় তো নাই, কেমনে যে শেষ করবো। আচ্ছা, কুইকলি দেখুন, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো ইজি, আমরা এর আগে এগুলো নিয়ে কথা বলেছি, একটু আগে এটা নিয়ে আলোচনা করেছি। দেখেন, প্রথমত সল্ট। সল্ট এটা ম্যাটেরিয়াল নাউন, এটা সবাই জানবেন। সল্ট একটা আনকাউন্টেবল নাউন, এবং সাধারণত সল্ট কোনো কিছু প্রস্তুতির একটা উপাদান হিসেবে আমরা ব্যবহার করি।
আপনি ধরেন কোন একটা তরকারি রাঁধছেন, সেটার উপাদান হিসেবে আপনি সল্ট ব্যবহার করেন, ঠিক আছে। এট দ্য সেম টাইম সল্ট একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন এবং এবং যেটা কোনো কিছুর উপাদান বোঝায় সেটাকে আমরা ম্যাটেরিয়াল বলি। সো সল্ট এখানে ম্যাটেরিয়াল নাউন। 49 যে রিলেটিভ প্রোনাউন আছে, দেখেন 49 রিলেটিভ প্রোনাউন আছে। আমরা বলেছি রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে সবসময় ভার্ব হয়। অ্যান্টিসিডেন্ট কে? কবির, ইট ইজ কবির হু ড্যাশ অন দ্য প্রাইজ। তাহলে কবির অনুসারে ভার্ব হবে হু হ্যাজ অন দ্য প্রাইজ। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে সবসময় ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে সবসময় ভার্ব হয়। আচ্ছা, 50 নম্বর প্রশ্নটা দেখবো। দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দিস পন্ড। এখানে একটু হালকা কারেকশন আছে। 50 নম্বর প্রশ্ন হালকা একটু কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে যে সাধারণত পজিটিভ সেন্টেন্সে মাছ শব্দটা ব্যবহৃত হলে, জেনারেলি পজিটিভ সেন্টেন্সে মাছ শব্দটি ব্যবহৃত হলে তখন মাছের আগে একটা মডিফায়ার লিখতে হয়, একটা মডিফায়ার থাকে। যেমন আমরা বলি দিস ইজ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। তো জেনারেলি পজিটিভ সেন্টেন্সে মাছ ব্যবহৃত হলে মাছের আগে মডিফায়ার লাগে। তো এটা একটা পজিটিভ সেন্টেন্স, এখানে মাছের আগে কোনো মডিফায়ার নাই, সে অর্থে এখানে মাছ ব্যবহার করা ঠিক হয়নি। তারপরে অপশনে যেহেতু অন্য কিছু নাই, ওয়াটার আনকাউন্টেবল নাউন, সে অর্থে এখানে মাছ ঠিক আছে। কিন্তু আমাদের মনে রাখা জরুরি, মাছ শব্দটা পজিটিভ বাক্যে ব্যবহার করতে হলে মাছের আগে আরেকটা মডিফায়ার লাগে, ঠিক আছে। আবার বলছি, মাছের আগে একটা মডিফায়ার লাগে যদি পজিটিভ সেন্টেন্সে মাছ ব্যবহার করতে হয়। আমরা দিস ইজ সো মাচ বলি, থ্যাংক ইউ ভেরি মাচ বলি, বাট এখানে যেহেতু আর কোনো অপশন নেই, ওয়াটার আনকাউন্টেবল নাউন, সো তার আগে মাছের ব্যবহার ঠিক আছে। আচ্ছা, 51 নম্বর প্রশ্নটা আমি স্কিপ করছি কারণ এটা খুবই সহজ একটা প্রশ্ন। সি এর নাউন ফর্ম সিং, এটা আপনারা জানি সবাই এবং এটা মুখস্থ করার বিষয়। আচ্ছা, 52 নম্বর প্রশ্নটাতে কারেকশন আছে। ওই প্রশ্নটা আমি চলে আসছি। কবির হু হ্যাড হবে না কেন? হু হ্যাড এর পরে কি ছিল? ওখানে অন্য কোনো গ্রামাটিক্যাল ধারণা ছিল মেবি। আচ্ছা, 52 নম্বর প্রশ্ন একটু ঝামেলা আছে। আমাদের যেটা উত্তর দেওয়া হয়েছে সেটা কোনোভাবে সামহাও মিস্টেক হয়েছে, একটু ঠিক করে নেবেন। 52 নম্বর প্রশ্নটা কি মিস্টেক হয়েছে সেটা একটু শোনেন। যখন অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করে অ্যাডজেক্টিভটাকে প্লুরাল করেন তখন সে অ্যাডজেক্টিভটা হয়ে যায় কমন নাউন। আমি আবার বলছি, যখনই আমরা অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করে অ্যাডজেক্টিভকে প্লুরাল করি তখন সেই অ্যাডজেক্টিভটা কমন নাউন হয়ে যায়। শুনছেন কিনা? অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করে প্লুরাল করলে সেই অ্যাডজেক্টিভটা কমন নাউন হয়ে যায়। আমরা যখন বলি দ্য রিচ আর আনহ্যাপি অথবা দ্য পুয়ার ইজ হ্যাপি ইত্যাদি আমরা যখন বলি তখন সেই অ্যাডজেক্টিভ গুলো কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তো এখানে মেরিটোরিয়াস শব্দটা একটা অ্যাডজেক্টিভ, মেরিটোরিয়াস এর আগে দা ব্যবহার করার কারণে এটা প্লুরাল হয়েছে। এই মেরিটোরিয়াস শব্দটা কিন্তু আর অ্যাডজেক্টিভ নেই, এটা কমন নাউন হয়ে গেছে। সম্ভবত আমাদের প্রশ্নের উত্তরে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন দেওয়া হয়েছে। সঠিক উত্তর অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, বরং সঠিক উত্তরটা হবে এখানে কমন নাউন। এটা ঠিক করে নেবেন, এটা সঠিক উত্তর, কমন নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। সি এর নাউন হবে সাইট। কেন, আমি কি বলেছিলাম? সিং বলেছিলাম। সি এর নাউন ফর্ম সাইট এবং সিং দুটাই হয়, বুঝছেন? ওটা ওই সিং অর্থে, জেরান্ড অর্থে আর কি সিং, সাইটও হতে পারে। অপশনে দুটাই থাকলে সিং ব্যবহার করাটা প্রিফারেবল। আচ্ছা, পরের প্রসঙ্গে যে 52 পরের প্রশ্ন দেখি। 52টা ঠিক করে নেবেন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে সামহাও মিস্টেক হয়েছে, এটা কমন হবে। অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহৃত হয়ে প্লুরাল হলে সেটা কমন হয়ে যায়। 53 নম্বর আয়রনস। 53 নম্বর প্রশ্নটা হচ্ছে আয়রনস। দ্য পুলিশ পুট দ্য প্রিজনার ইন আয়রনস। আয়রনস মানে কি? আয়রনস মানে হচ্ছে লোহার শিকল। লোকটিকে শিকলের মধ্যে রাখা হয়েছে। দ্য পুলিশ পুট দ্য প্রিজনার ইন আয়রনস, লোকটিকে শিকল দিয়ে রাখা হয়েছে। সো আয়রনস, আমরা যখন ন্যাচারাল নাউন থেকে কোনো কিছু উৎপন্ন করার পর যখন সেটাকে আমরা কাউন্ট করতে পারি তখন সেটা কমন নাউন হয়ে যায়। আমি আবার বলছি, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন কোনো পদার্থ যদি গণনা করা যায় তাহলে উৎপন্ন পদার্থটি কমন হয়ে যায়। নাউনের ক্লাসে প্রায় সময় এই কথাগুলো বলি। ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন কোনো পদার্থ যদি গণনা করা যায় তখন সেটা কমন হয়ে যায়। তাহলে আয়রনস, লোহার শিকল, বানানো হয়েছে কি দিয়ে? লোহা দিয়ে। লোহা একটি ম্যাটেরিয়াল নাউন। লোহা থেকে বানানোর পর লোহার শিকল আমরা কাউন্ট করতে পারি, গণনা করতে পারি। সো এটা
কমন নাউন। আয়রনস একটা কমন নাউন, বিকজ ম্যাটেরিয়াল থেকে উৎপন্ন হওয়ার পরে এটাকে আমরা গণনা করতে পারছি। I like catching fish. I like catching fish very much. Here catching is a অথবা am. 54 নম্বর প্রশ্নে once again, 54 নম্বর কোয়েশ্চেনে once again আমাদের একটা কারেকশন আছে, সেটা হচ্ছে I like catching fish very much. এখানে ক্যাচিং শব্দটা কি জানতে চাওয়া হয়েছে? ক্যাচিং শব্দটা কি জানতে চাওয়া হয়েছে? আমাদের এখানে উত্তর দেওয়া হয়েছে জেরান্ড। আপনি ওই যে শুরুতে যে কথাটা বলেছিলাম 5 নম্বর প্রশ্নে যে কথাটা বলেছিলাম সেই কথাটা আবারও বলতে হবে এখানে। অপশনে যখন জেরান্ড এবং ভার্বাল নাউন দুটোই থাকে আমরা তখন ভার্বাল নাউনকে প্রিফার করব। সো এখানে খ নম্বরে জেরান্ড দেওয়া হয়েছে, এটা সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে ভার্বাল নাউন। আমরা যখন অপশনের মধ্যে দুটাই দেখব, এখানে ক্যাচিংটা কিন্তু ক্যাচিং শব্দটা আই লাইক ক্যাচিং ফিশ, এখানে ক্যাচিং শব্দটা অবজেক্ট লাইকের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এটা জেরান্ড আনডাউটেডলি, কোনো ডাউট নেই এটা একটা জেরান্ড। কিন্তু যখন অপশনে জেরান্ড ভার্বাল নাউন দুটোই থাকে সেক্ষেত্রে উত্তর দিতে হবে ভার্বাল নাউন। আই রিপিট, অপশনে যদি অপশনে যখন ভার্বাল নাউন এবং জেরান্ড দুটোই থাকবে সেক্ষেত্রে উত্তর দিতে হবে ভার্বাল নাউন। আচ্ছা, আর হোমওয়ার্ক যে শব্দটা, হোমওয়ার্ক শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা খুব সহজ। হোমওয়ার্ক অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলো আমরা দেখি না শুধু অনুভব করি তাদেরকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। হোম শব্দটা একটা, হোমওয়ার্ক শব্দটা আমরা দেখি না, শুধুমাত্র অনুভব করি। হোমওয়ার্ক আসলে দেখা যায় না। আপনি বাসায় বসে বসে লিখেছেন, লিখাটা হয়তো দেখা যায় কিন্তু কাজটা আসলে দেখা যায় না, অনুভব করতে হয়, দেখে বুঝতে হয়। সো হোমওয়ার্ক শব্দটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা খুব একটা জটিলতা তৈরি করছে না। এখন যেটা আছে সেটাতে আপনাকে জটিলতা তৈরি করবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চারটা দেওয়া আছে, চারটায় আপনার কাছে জটিল মনে হতে পারে, দেখেন কোনটা কারেক্ট। প্রথম প্রশ্নটা ভুল কেন বলেন? ভেজিটেবল ইজ গুড ফর হেলথ, এটা ভুল। কেন ভুল? কারণ ভেজিটেবল শব্দটা তো ভেজিটেবল না, শব্দটা ভেজিটেবলস, শব্দটা ভেজিটেবল না, ঠিক আছে? শব্দটা হচ্ছে ভেজিটেবলস। সো প্রথম শব্দটা ভুল, প্রথম সেন্টেন্সটা ভুল। ভেজিটেবল ইজ গুড ফর হেলথ, এটা ভুল, কারণ শব্দটা ভেজিটেবল না, ভেজিটেবলস লিখতে হবে। সেকেন্ডটা মেবি সঠিক হতে পারে, সেকেন্ডটাতে আমরা পরে আসবো। থার্ডটাতে কি কোনো প্রবলেম আছে কিনা দেখি। মাই ডক্টর প্রোভাইডেড মি অ্যান অ্যাডভাইস। অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে আমরা অথবা ব্যবহার করতে পারি না। অ্যাডভাইস যেহেতু আনকাউন্টেবল নাউন সেহেতু এটাকে আমরা বলতে হবে পিস অফ অ্যাডভাইস। পিস অফ অ্যাডভাইস বলতে হবে, বিকজ অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল, অ্যান অ্যাডভাইস বলা যাবে না। There is a traffic in Dhaka today. ট্রাফিক শব্দটাও তো আনকাউন্টেবল নাউন, ট্রাফিকের আগেও আমরা অথবা অ্যান লিখতে পারি না। অ্যাডভাইসের আগে আমরা অ্যান লিখতে পারি না, বিকজ আনকাউন্টেবল নাউন। ট্রাফিকের আগেও আমরা অথবা অ্যান লিখতে পারি না, বিকজ ট্রাফিক একটা আনকাউন্টেবল নাউন। ট্রাফিক জ্যাম শব্দটা কাউন্টেবল, আর ট্রাফিক শব্দটা কিন্তু আনকাউন্টেবল। সো আনকাউন্টেবল নাউনের আগে অথবা অ্যান হবে না। দ্যাটস ওয়াই সি এবং জি দুইটাই ভুল। ক নাম্বার ভুল, কারণ এখানে ভেজিটেবল আছে, ভেজিটেবলস হলে তাহলে ঠিক ছিল। তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বার, ইনফরমেশন ইজ নেসেসারি টু ইনভেন্ট আ নিউ ডিভাইস। আচ্ছা, প্রথম প্রশ্ন 57, দ্য ম্যান হু কেম হিয়ার ইজ এ ফ্রেন্ড অফ কি বলেন? প্রথমত এখানে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। দ্বিতীয়ত এখানে আসলে পসেসিভ, আমরা যখন পসেসিভ ব্যবহার করি, 7 তারিখ এক্সাম। আচ্ছা, যেমন এই প্রশ্নটা খুবই সহজ, দ্য ম্যান হু কেম হিয়ার ইজ এ ফ্রেন্ড অফ মাইন হতো। মাইন মনে আছে আপনাদের? ওই যে ছোটবেলায় মাইন পড়ছেন, মাইন, ইটস মাইন, ইট ওয়াজ মাইন, হ্যাঁ, ওরকম। তো এখানে একটা ডাবল পজিটিভ লাগবে, হ্যাঁ, সেজন্য হার্স লিখতে হবে। হার কথাটা লেখা যাবে না। কেন যাবে না জানেন? হারের পরে একটা, আমি দুঃখিত, সম্ভবত কালকে নয়, পরে এক্সাম হবে মেবি। আচ্ছা, তাহলে হার লেখা যাচ্ছে না কেন? কারণ হার শব্দটার পরে একটা নাউন লাগে। ওই যে হার ফাদার বলি আমরা, হার মাদার বলি, হার স্কুল বলি, হার কলেজ বলি, হার টিচার বলি। হারের পরে, হার শব্দটার পরে একটা নাউন লাগে, সে কারণে আমরা হার নিতে পারছি না। এখানে হার্স লিখতে হবে, নট হার। কেমন? পরে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিস্ট্রয়, খুবই সহজ প্রশ্ন। ডিস্ট্রয় অ্যাডজেক্টিভ ফর্ম কি বলেন তো? এই যে লেখা আছে ডিস্ট্রাকটিভ। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিস্ট্রয়, ডিস্ট্রয় শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিস্ট্রাকটিভ। 59 নাম্বার, একেবারে ইজি প্রশ্ন, স্কিপ করবো কিনা বলেন? দিস ইজ মাই টেবল, আই বট হ্যাশ ফ্রম দ্য নিয়ারবাই মার্কেট। এটা আমার টেবিল,
আমি এটা কিনেছিলাম কোথা থেকে? কাছের দোকান থেকে, নিয়ার বাই মার্কেট থেকে আমি এটা কিনেছিলাম। আই বট ইট ফ্রম দ্য নিয়ার বাই মার্কেট। এখানে যাই বসাবেন আপনি, এখানে যেই প্রোনাউন যাই বসাবেন সেটা দ্বারা কি বোঝাবেন? দিসকে, অথবা সেটা দ্বারা কি বোঝাবেন? টেবলকে বোঝাবেন, তাই না? এটা আমার টেবিল, আমি কিনেছিলাম কাছের মার্কেট থেকে। কোনটা কিনেছিলাম? টেবলটা। সো টেবলের প্রোনাউন কি? ইট। দিস ইজ মাই টেবল, আই বট ইট ফ্রম দ্য নিয়ার বাই মার্কেট। সো খুবই ইজি প্রশ্ন এটা, এটা নিয়ে আমি এই জন্য বেশি সময় লাগাবো না, পরে যাই। ওই যে ওয়ান্স অ্যাগেইন আপনাদের ভালো লাগা চলে আসছে আবার। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। কোনটা ইনকারেক্ট সেটা বের করতে হবে, কারেক্ট নয় বলেছে, কোনটা ইনকারেক্ট সেটা বের করতে হবে। কোনটা ইনকারেক্ট সেটা বের করবে। I have bought a pen which I will use for the exam. ইনকারেক্ট, কিন্তু এখন কিন্তু আমরা কারেক্ট খুঁজছি না, আমরা খুঁজবো ইনকারেক্ট কোনটা। কোনটা ইনকারেক্ট, কোনটা সঠিক নয় সেটা খুঁজবো। I have bought a pen which I will use for the exam. কোন সমস্যা আছে? I don't think so. কোনো সমস্যা এখানে নাই। দ্বিতীয়টাতে কিছু সমস্যা আছে মেবি, কিন্তু দ্বিতীয়টা তাহলে আমরা একটু পরে আসি। 3 নম্বরে যাই। He keeps himself away from bad companies. 3 নম্বরে কোন সমস্যা আছে? 3এও কিন্তু কোনো সমস্যা নাই। মানে 3 নম্বরে যে প্রশ্নটা keep away something, মানে keep away from something, এটা ঠিক আছে। 4 নম্বরে যেটা one does not know when one will come, one এর প্রোনাউন হিসেবে আমরা সাধারণত ওয়ানই ব্যবহার করি। সো 4 নম্বরেও খুব একটা ঝামেলা নেই। কিন্তু 2 নম্বরে ঝামেলা আছে। ঝামেলা কি জানেন? there are two pens, দুইটা কলম আছে। either are good, তাহলে এটা মানে কি হলো? there are two pens, either are good, তাহলে মানে কি হলো? দুইটা কলম আছে, এখানে দুইটা কলম আছে, যে কোনোটাই ভালো। তো যে কোনোটা ভালো বলতে বোঝাচ্ছে কয়টা? একটাকে বোঝাচ্ছে না, যে কোনোটা ভালো। আইদার এর পরে তো আপনি আর লিখতে পারেন না। যে কোনো একটা ভালো, যে কোনো একটা ভালো, যে কোনোটা ভালো, তাহলে আইদার এর পরে যদি ইজ থাকতো তাহলে ঠিক ছিল। তার মানে এখানে ভুল, ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে 2 নাম্বার। there are two pens, either are good নয়, বলতে হবে either is good। 61 নাম্বার গুরুত্বপূর্ণ রুল। 61 গুরুত্বপূর্ণ রুল মনে রাখবেন। অ্যান্টিসিডেন্টে যখন সাচ থাকে, অ্যান্টিসিডেন্টে যখন সাচ থাকে, রিলেটিভ প্রোনাউন হিসেবে অ্যাজ হয়। আবার বলছি, অ্যান্টিসিডেন্টে যখন সাচ থাকে, রিলেটিভ প্রোনাউন হিসেবে অ্যাজ হয়। অ্যান্টিসিডেন্টে যখন সাচ থাকে, রিলেটিভ প্রোনাউন হিসেবে অ্যাজ হয়। আবার বলছি, অ্যান্টিসিডেন্টে যদি সাচ থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে অ্যাজ হবে। সো এই সেন্টেন্সে দেখেন অ্যান্টিসিডেন্টে, অ্যান্টিসিডেন্ট এখানে আপনি যাই নেন না কেন, অ্যান্টিসিডেন্টকে সাচে বয় কিনা? সাচে বয়। অ্যান্টিসিডেন্টে যখন সাচ থাকবে তখন রিলেটিভ প্রোনাউন হিসেবে অ্যাজ লিখতে হবে। এবং এবং এই অ্যাজটা কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। আপনি যখন অ্যান্টিসিডেন্টে সাচ নেবেন, অ্যান্টিসিডেন্টে যখন সাচ নেবেন, তখন সাচের পরে আপনাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে অ্যাজ নিতে হবে। সাচ এ বয় অ্যাজ, অ্যাজ উইল বি অনেস্ট। এখানে অ্যাজ মানে কিন্তু দ্যাট, দ্যাটের পরিবর্তে অ্যাজ লিখেছি। কেন অ্যাজ লিখেছি? কারণ সাচ আছে। সাচ যখন অ্যান্টিসিডেন্টে থাকে তখন রিলেটিভ প্রোনাউন অ্যাজ লিখতে হয়। 62 ওয়ান অফ এর পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। ওয়ান অফ এর পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। কি বললাম? ওয়ান অফ এর পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। ওয়ান অফ এর পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। ওয়ান অফ দ্য গার্লস নাউন প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে আমরা কি লিখবো? ওয়ার্কস। এখন প্রশ্ন করতে পারেন স্যার তাহলে ওয়ার্কড কেন লিখলাম না? ওয়ার্কড লিখলাম না কারণ এখানে তো আমরা বর্তমান সময়কে বোঝাচ্ছি। আমরা তো এটা দ্বারা বর্তমান সময়কে বোঝাচ্ছি, বর্তমান সময়কে বোঝাচ্ছি। বর্তমান সময়, বর্তমান সময় বলতে বোঝানো হচ্ছে ইন দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে সে কাজ করে, বর্তমান সময়ের কথা বোঝানো হচ্ছে। দ্যাটস আমরা ওয়ার্কস না নিয়ে এখানে ওয়ার্ক শব্দটা ব্যবহার করি। আবার চলে আসছে আপনাদের ওই যে ভাল লাগা, ভাল লাগা আবার চলে আসছে। 63 নাম্বার কোনটা ভাল লাগে দেখি বলেন তো? 63 চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। প্রশ্ন ভালো করে পড়েন কিনা এটাও একটা বড় ব্যাপার। প্রশ্ন ভালো করে পড়েন কিনা। ইনকারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স জানতে চাওয়া হয়নি, বলা হয়েছে কোনটা ইনকারেক্ট, কারেক্ট নয় কোনটা, কোনটা কারেক্ট নয় দেখি বের করেন তো। খানিকা যেমন ওয়ার্ক হলে তো ওটা সিঙ্গুলার হলো না, ওয়ার্কস হলে সিঙ্গুলার। ওই যে সিঙ্গুলার হলে তো আমরা ভার্বের সাথে কি করি? এস বাই এস যুক্ত করি, তাই না? আচ্ছা 63 বলেন। এখনো কিন্তু 63 শেষ হলো, আরো 27 27টা থাকবে। অলরেডি প্রায় 2 ঘন্টা কিন্তু শেষ।
ঠিক আছে, ক্লাস রেকর্ড থাকলে ভালো হয়। রেকর্ড থাকবে না? রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখি ইনকারেক্ট কোনটা। হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন রাজীব অ্যান্ড মি। কোনো ভুল নেই, বিটুইন, দুইয়ের মধ্যে বিটুইন হয়, রাজীব অ্যান্ড মি দুইজন। সো প্রথম লাইনে কোনো মিস্টেক দেখা যাচ্ছে না। খ নম্বরে মেবি একটা মিস্টেক আছে, খ নম্বর সেজন্য একটু পরে আসি। গ নম্বর দেখি, দ্য চাইল্ড ইজ ক্রাইং ফর ইটস মাদার। শিশুটি কাঁদছে তার মায়ের জন্য, কোনো সমস্যা নেই, কারণ ইটস এখানে ইতর প্রাণী, শিশু এবং ইতর প্রাণীর প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করি। তাহলে দ্য চাইল্ড এর প্রোনাউন হিসেবে এখানে ইটস আছে, সো এটা ঠিক আছে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই এ ফ্রেন্ড অফ ইয়োর্স, এখানেও কোনো সমস্যা নেই। কিন্তু খ নম্বরে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটেড স্পিকিং যখন হয়, ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত অংশের আগে সাধারণত আমরা অবজেক্ট ফর্ম না নিয়ে পজিটিভ ফর্ম নিই। তার মানে মাই স্পিকিং লিখলে এই সেন্টেন্সটা কারেক্ট হতো। মাই মাদার অ্যাপ্রিসিয়েটেড মাই স্পিকিং ইন ইংলিশ যদি বলতেন তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো। মনে রাখবো আমরা, ভার্বের সাথে আইএনজি যুক্ত অংশের আগে সাধারণত পজিটিভ ফর্ম হয়, সাধারণত পজিটিভ ফর্ম হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত অংশের আগে সাধারণত পজিটিভ হয়। মাই স্পিকিং, মাই কুকিং, মাই টেলিং আ লাইস ইত্যাদি। সেই কারণে খ নম্বরে মিস্টেক হয়েছে। ওকে, ইনকারেক্ট সেন্টেন্স, মাই মাদার অ্যাপ্রিসিয়েটেড মি স্পিকিং, এখানে মি থেকে মাই করতে হবে, তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, হি ইজ দ্য টিচার, yes I want to contact। 64 নাম্বারটা হু এবং হু এর ব্যবহার থেকে প্রশ্ন হয়েছে 64 এ। 64টা আমরা একটু বিশ্লেষণ করে দেখব। আমাদের মনে রাখা জরুরি, যখন যখন ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে সাবজেক্ট থাকে তখন আমরা এটার আগে হোম ব্যবহার করি, আর ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে যখন কোনো সাবজেক্ট থাকে না, নো সাবজেক্ট, তখন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হু। কি বলছি খেয়াল করবেন, যখন ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে সাবজেক্ট থাকে, কি বলছি, ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে যখন সাবজেক্ট থাকে তখন আমরা হোম লিখি। ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা হোম লিখি, আর ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে সাবজেক্ট না থাকলে আমরা হু লিখি। তাহলে বলেন তো এখানে ফাইনিট ভার্ব কি, কোনটা? আই ওয়ান্ট। ফাইনিট ভার্ব মানে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় সেটাকে আমরা ফাইনিট ভার্ব বলি। তাহলে ওয়ান্ট দ্বারা টেন্স চেনা যাচ্ছে, ওয়ান্ট এটা একটা ফাইনিট ভার্ব, তার ঠিক ইমিডিয়েট আগে সাবজেক্ট আছে কিনা, আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট। তাহলে ফাইনিট ভার্ব তার আগে সাবজেক্ট আছে, ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে সাবজেক্ট থাকলে আমরা যেটা লিখি সেটা হচ্ছে হোম। আর ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে যদি সাবজেক্ট না থাকতো, ধরেন যে এখানে যদি আই না থাকতো, হি ইজ দ্য টিচার, হি ইজ দ্য টিচার, আই নাই, তাহলে আমি কি লিখতাম, আমি লিখতাম হু। হি ইজ দ্য টিচার হু ওয়ান্ট টু কন্ট্যাক্ট, হু বলতাম, ওই যে হু টেলস এ লাই বলেন। আচ্ছা আমি এখানে একটা সেন্টেন্স লিখি তাহলে আপনাদের সুবিধা হবে। ধরেন আমি যদি বলি যে হি ইজ দ্য ম্যান হু টেলস এ লাই, হু টেলস এ লাই। দেখুন এখানে এই যে টেলস ফাইনিট ভার্ব, ইমিডিয়েট আগে কোনো সাবজেক্ট নাই, টেলসের ইমিডিয়েট আগে কোনো সাবজেক্ট আছে নাই, এজন্য কিন্তু আমরা হু লিখি। ঠিক আছে, ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে সাবজেক্ট নাই তাহলে হু লিখবেন। ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে সাবজেক্ট থাকলে হোম লিখবেন। তাহলে এখন আমি যদি বলি যে ধরেন হি ইজ দ্য ম্যান হু অথবা হোম আই বিলিভ, সে একজন ব্যক্তি যাকে আমি কি করি, বিশ্বাস করি, বিলিভ করি, হু অথবা হোম আই বিলিভ। তাহলে এখন দেখেন এখানে ফাইনিট ভার্ব বিলিভ, ইমিডিয়েট আগে একটা সাবজেক্ট আছে আই, ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে সাবজেক্ট আছে, তাহলে এখন ব্যবহার করতে হবে হোম। আর এখানে দেখেন ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে সাবজেক্ট নাই, তাহলে ব্যবহার করতে হবে হু। হিসাবটা কি ক্লিয়ার? ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে সাবজেক্ট থাকলে আমরা ব্যবহার করব হোম, ফাইনিট ভার্বের ইমিডিয়েট আগে সাবজেক্ট না থাকলে আমরা ব্যবহার করব হু। তাহলে এখানে কি ঘটছে, এখানে ঘটছে যে ফাইনিট ভার্ব ওয়ান্ট, ওয়ান্টের ইমিডিয়েট আগে সাবজেক্ট আছে আই, ইমিডিয়েট আগে সাবজেক্ট আছে, তার মানে আমি এখানে ব্যবহার করব হোম। যদি আই না থাকতো তাহলে আমি ব্যবহার করতাম হু। ইজ ইট ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে ওই যে আবারও আসছে 65, আপনাদের ভালো লাগা, সব ভালো লাগে কিনা দেখেন। 65 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন কিন্তু ইনকারেক্ট বলে নাই, এখন কিন্তু কারেক্টটা চুজ করতে বলেছে, কারেক্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স।
আচ্ছা, যেহেতু সময় নেই আমি আপনাদেরকে সময় না লাগিয়ে আমি বলি। প্রথমটা, দ্য কাপল লাভস ইচ আদার ইমোশনস। প্রথম সেন্টেন্স জীবনেও কারেক্ট না। কেন বলেন? প্রথম সেন্টেন্স জীবনেও কারেক্ট না, কারণ ইমোশন কাউন্টেবল না আনকাউন্টেবল? প্রথমে বলেন, ইমোশন শব্দটা আনকাউন্টেবল, এটা তো কাউন্ট করা যায় না, গণনা করা যায় না, কারণ ইমোশন আপনি গুনতে পারবেন না। ইউ কান্ট কাউন্ট ইমোশন। তো যেটা আনকাউন্টেবল না, ওটাকে কি আমরা প্লুরাল করতে পারি, এসবিআই যুক্ত করতে পারি? কিন্তু এখানে এসবিআই যুক্ত করা হয়েছে। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইচ আদার্স ইমোশন বলতে হবে, একে অপরের, একটা র বা এর আছে। সো ইচ আদার্স লাগতো, সেটা এখানে নাই। প্রথমত ইমোশনস করেছি, আনকাউন্টেবল কে প্লুরাল করেছি, সম্ভব না। সেকেন্ডলি ইচ আদার না বলে এখানে বলতে হবে ইচ আদার্স ইমোশন, একে অন্যের, একটা র আছে না, যেখানে র আছে ওখানে কিন্তু অ্যাপোস্ট্রফি লাগে অথবা অফ লাগে। রাহাতস বুক, রাহাতের বই, একে অপরের, তাইলে বলতে হবে ইচ আদার্স। এবং এখানে একটা আনকাউন্টেবল না, অথচ প্লুরাল করা হয়েছে, সে কারণে ক নাম্বার কিন্তু বাদ, ক নাম্বার ভুল। আমাদের কারেক্ট সেন্টেন্স বের করতে হবে, ক নাম্বার বাদ। খ নাম্বার, আই উইল গো এন্ড সি হিমসেলফ ইফ আই এম এবল টু। আমি যাব এবং তাকে দেখব যদি আমি মানে সমর্থ হই, বা যদি আমি তাকে দেখি, বা যদি আমি সময় পাই। হিমসেলফ কেন লিখতে চান? রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কখন ব্যবহার করি? সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই হয়। সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই হয় তখন অবজেক্ট পজিশনে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। যেমন মিনা কিলড হারসেলফ, মিনা কিলড হারসেলফ, মিনা তার নিজেকে হত্যা করেছে। মিনা এবং হারসেলফ একই জন, এ কারণে হারসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করি। আমরা বলি আই সি মাইসেলফ অন দ্য মিরর, আমি আয়নায় আমার নিজেকে দেখি। আমি আমার নিজেকে দেখি, আমি এবং আমি নিজে, সাবজেক্ট এবং অবজেক্ট দুটো একই, সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ লিখি। আদারওয়াইজ আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি না। সো আই উইল গো এন্ড সি হিমসেলফ ইফ আই এম এবল টু। এরপরে দেখেন, এভরি টিচার্স আর প্রেজেন্ট নাউন। এভরির পরে যত নাউন আসবে সব সিঙ্গুলার হবে। এভরি এবং ইচের পরে প্রত্যেক নাউন সিঙ্গুলার হয়। আমরা ছোটবেলা থেকে কি পড়ছি? এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার্স তো আপনি বলেন না, আপনি বলছেন এভরি মাদার লাভস হার চাইল্ড, আপনি কখনো এভরি মাদার্স বলেন না। সো এভরি শব্দটার পরে যে নাউনটা আসবে সে নাউনটা সিঙ্গুলার হবে। অথচ আমরা এখানে বলেছি এভরি টিচার্স, প্লুরাল করছি, তারপর আবার আর করছি। সো এটা কোনোভাবে সম্ভব নয়। এভরি টিচার্স আর, ইট কান্ট বি পসিবল। ঠিক আছে, তারপরে যেটা বলা হচ্ছে ঘ নাম্বার, ইচ ফাদার ওয়াজ ট্রাইং টু ডু হিজ ডিউটি। একমাত্র সঠিক উত্তর হচ্ছে, কারেক্ট উত্তর হচ্ছে অপশন হচ্ছে 4। কেন? দেখেন, ইচ এর পরে সাবজেক্টটা সিঙ্গুলার, ইচ ফাদার, ফাদার্স বলা যাবে না, ইচ ফাদার, ইচ এর পরে সাবজেক্টটা সিঙ্গুলার, এবং সেই অনুসারে ভার্ব হয়েছে ওয়াজ, এবং সেই অনুসারে প্রোনাউন হয়েছে হিজ। ইচ ফাদার, ইচ এর পরে নাউনটা সিঙ্গুলার, সেই অনুসারে ভার্বটা সিঙ্গুলার, সেই অনুসারে তার প্রোনাউনটাও কি হচ্ছে? সিঙ্গুলার হচ্ছে। সো ইচ ফাদার ওয়াজ ট্রাইং টু ডু হিজ ডিউটি। সঠিক উত্তর হচ্ছে 4। 65। 67 এ যাই। এটা খুবই সহজ প্রশ্ন, এটা আপনাদেরকে পাস করার জন্য দিছে মেবি, বুঝতে পারছেন? কনফিডেন্স কর্তৃপক্ষ মাঝে মাঝে আপনাদেরকে কিছু সহজ প্রশ্ন দেয় যাতে আপনারা সহজে পাস করে ফেলেন। ঠিক আছে, ইডাস ইন বাংলাদেশ, এটা লিপস হবে, এটা দু একটা দেয় আর কি, বুঝছেন না, যাতে পাস করেন আর কি আপনারা। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা কিছু নাই, যে লিপস হবে, হি লিভস ইন বাংলাদেশ, সে বাংলাদেশে বাস করে। পরের প্রশ্ন, ডিজায়ার। আচ্ছা, একটা কথা বলি, কোনো কিছুর জন্য যখন আপনার উচ্চ আকাঙ্ক্ষা থাকে, ধরেন আপনি ক্যাডার হতে চান এবং আপনি খুব উচ্ছ্বাসিত, এবং আপনি ক্যাডার হওয়ার জন্য নিজেকে খুব প্রিপেয়ার করছেন, সারাদিন পড়াশোনার মধ্যে আছেন, সকালে ঘুম থেকে উঠলেই চোখে স্বপ্ন ক্যাডার হওয়া ইত্যাদি। এরকম যদি আপনি খুব মনে প্রাণে কোনো কিছু আশা করেন, আকাঙ্ক্ষা করেন, সেক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করি ডিজায়ার ফর। ডিজায়ার ফর সামথিং, টু হ্যাভ স্ট্রং অ্যাট্রাকশন ফর সামথিং। কোনো কিছুর জন্য আপনি যদি স্ট্রংলি আপনি কোনো কিছু অ্যাট্রাক্ট হন, সেক্ষেত্রে আমরা ডিজায়ারের পরে ফর ব্যবহার করি। সো এখানে ম্যাকবেথস ডিজায়ার ফর পাওয়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল। ঠিক আছে, ডিজায়ার ফর পাওয়ার, ক্ষমতায় আসীন হওয়ার যে উচ্চাভিলাষিতা, উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতায় আসীন হওয়ার যে আকাঙ্ক্ষা, সে অর্থে আমরা এখানে ডিজায়ারের পরে ফর লিখবো। এটা বলেন দেখি, এটাও যদিও সহজ। আচ্ছা, আমি উত্তরটা দেখাই, উত্তরটা দেখে আপনাদেরকে জিজ্ঞেস করি যে কেন এখানে অ্যাড হলো। এটা একটু বলেন তো আমাকে। মাই ফাদার ওয়াজ অ্যাংরি ড্যাশ ইজ ড্যাশ মাই ফেলিওর।
আচ্ছা, এখন কেউ কেউ অ্যাংরি উইথ লিখছে, তারা শুনেন, অ্যাংরি উইথ সামবডি। আমি আমার বাবার উপর অ্যাংরি, তাহলে আমি কি বলবো? আই এম অ্যাংরি উইথ মাই ফাদার। কিন্তু আপনি যখন কোনো থিং এর উপর অ্যাংরি হন, কোনো কিছুর উপর অ্যাংরি হন, তখন তো আপনাকে অ্যাংরি অ্যাট লিখতে হয়। কোনো বিষয়ের উপর আপনি অ্যাংরি হলে অ্যাংরি অ্যাট। দেখুন, আমি জনাব রাহাতের উপর বিরক্ত, তাহলে আই এম অ্যাংরি উইথ মিস্টার রাহাত, উইথ সামবডি। আমি জনাব রাহাতের ক্লাসের উপর বিরক্ত, তাহলে আপনি তো জনাব রাহাতের উপর বিরক্ত না, জনাব রাহাতের ক্লাস সামথিং, এক্ষেত্রে বলতে হবে অ্যাংরি অ্যাট মিস্টার রাহাতস ক্লাস। ওকে, কর্ম প্রকাশ করলে অ্যাংরি অ্যাট, গুড, ভেরি গুড। ব্যক্তির ক্ষেত্রে অ্যাংরি উইথ, আর বস্তু হলে সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করতে হবে। এখানে এখানে এই সেন্টেন্সটাতে কিন্তু ফিওর ব্যবহারটা ঠিক আছে, 69 নাম্বার যেটা, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস বাট দ্যাটস আর গুড। এখানে ফিউ লিখতে হবে, কেন জানেন? যদি আপনি এখানে লিখেন হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে, এখানে একটা বাট আছে না, বাট। যদিও আমি এর আগে একটা প্রশ্ন কিন্তু বলেছিলাম যে ওখানে ফিও হতে পারে, আফিও হতে পারে, মনে আছে কিনা? ওই যে ফিউ আফিউ এডুকেটেড উইমেন ইন বাংলাদেশ, এরকম কোনো কিছু ছিল মেবি। সেখানে আমি বলেছিলাম যে ফিও হতে পারে, আফিও হতে পারে, বাট এখানে কিন্তু ফিও হবে, কেন জানেন? মেনি ফ্রেন্ডস বলেছে, কিন্তু এখানে একটা বাট দেওয়া হয়েছে। আমরা এক্সকিউজ মি, আমরা বাট ব্যবহার করি কখন? বাচ ব্যবহার করি কখন? যখন কন্ট্রাডিক্টরি দুটা কমেন্ট যুক্ত করি, তখন আমরা বাচ ব্যবহার করি, তাই না? যেমন ধরেন যে সরকার অনেক উন্নয়ন করছে, বাট গতকাল সারা বাংলাদেশে 4-5 ঘন্টায় ব্ল্যাক আউট ছিল। সো যখন কন্ট্রাডিক্টরি দুটা জিনিসকে আমরা যুক্ত করি, তখন সে অর্থে আমরা বাচ ব্যবহার করি। তো এখানে বলেছে তার অনেক বন্ধু ছিল, কিন্তু তাদের মধ্যে খুব একটা ভালো ছিল না বললেই চলে। মানে বন্ধু অনেক যদিও, কিন্তু ভালো ছিল না বললেই চলে। তো যেহেতু এটা কন্ট্রাডিক্টরি, মেনি ফ্রেন্ডস এর কন্ট্রাডিকশন লাগবে, সে কারণে আমরা এখানে ফিউ ব্যবহার করব, আফিউ নয়। নেক্সট, লাউডলি নকিং। আচ্ছা, এটা কি বলে, সহজ প্রশ্ন। লাউডলি নকিং এর যে প্রশ্নটা, মনে রাখবো আমরা অ্যাডভার্বের পরে যে আইএনজি যুক্ত অংশ থাকে, অ্যাডভার্বের পরে যে আইএনজি যুক্ত অংশ থাকে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। কি বলছি বলেন? অ্যাডভার্বের পর যদি কোনো আইএনজি যুক্ত অংশ থাকে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ভাই, অ্যাডভার্বের পরে আইএনজি যুক্ত অংশ আছে মানে কি? অ্যাডভার্ব এর পরে আইএনজি যুক্ত অংশ আছে মানে সেটা অ্যাডজেক্টিভ, অন্য কিছু হওয়ার সুযোগ নাই। কারণ অ্যাডভার্ব যাকে মডিফাই করে সে হয় অ্যাডজেক্টিভ অথবা ভার্ব, অথবা অ্যাডভার্ব নিজে নিজেকে মডিফাই করে। তাহলে মনে রাখবেন, অ্যাডভার্বের পরে যখন কোনো প্রেজেন্ট পার্টি কোনো আইএনজি যুক্ত অংশ থাকে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। সো এই যে লাউডলি নকিং এট দ্য গেট, এই নকিংটা প্রেজেন্ট পার্টিসিপল, সো সঠিক উত্তর পার্টিসিপল। দেখেন এখানে কিন্তু কোনো কনফিউশন নাই, পার্টিসিপল হচ্ছে, কোনো কনফিউশন নাই। কিন্তু যদি এটা জেরান্ড হতো, তাহলে অপশনে জেরান্ডও আছে, ভার্বাল নাউন আছে, উত্তর দিতে হইতো কিন্তু ভার্বাল নাউন। এবং এটাই আমরা ওই যে শুরুতে 5 নাম্বার থেকে অনেকবার আপনাদেরকে বলে আসছি। আচ্ছা, 71 যেটা, সেটা হচ্ছে ফুট আউট। আচ্ছা, ফুট আউট নিয়ে একটা কথা বলি। ফুট আউট, ফায়ার সার্ভিসের লোকজন যখন আগুন নিয়ন্ত্রণ করে, এবং আগুন নিয়ন্ত্রণ করার সময় যখন ওই যে বিভিন্ন কিছু ব্যবহার করে, ধরেন বালি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের জন্য, আগুনের উপর দিয়ে বালি মেরে দিল, তখন আগুনটা কমে। অথবা ধরেন ওই যে মানে বিভিন্ন স্প্রে করে আগুন নিয়ন্ত্রণের জন্য, বা পানি ছিটায়। তো কোনো কিছু দিয়ে যখন আগুন নিভানোর চেষ্টা করা হয়, পানি দিয়ে বা কোনো কিছু দিয়ে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফুট আউট ব্যবহার করি। ফুট আউট দ্য ফায়ার, এটা কিন্তু একটা ফ্রেজ। ফুট আউট দ্য ফায়ার, ফুট আউট দ্য ফায়ার মানে কোনো কিছু দিয়ে জোর করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা। এখানে কিন্তু শুধু আগুন নিয়ন্ত্রণ বোঝানো হয়নি, কোনো কিছু দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণকে চেষ্টা করছি, জোর করছি। সো এক্ষেত্রে এই জন্য ফুটের পরে আমরা আউট ব্যবহার করি। 72 এবং 73 দুইটাই সহজ, দুইটাই স্কিপ করছি। অ্যাবিলিটি ইন, অ্যাবিলিটি ইন, অ্যাবিলিটির পরে ইন হয়, এটা সহজ বিষয়। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স। উই ইউজ টু গো ফর আ ওয়াক, এটা জানেন আমরা, আপনারা, আমরা একটু হাঁটতে যাই, ফর আ ওয়াক, গো ফর আ ওয়াক, হাঁটতে যাওয়া। সো এটা সহজ প্রশ্ন, স্কিপ করছি। আচ্ছা, পরের যে প্রশ্নটা, আমি সর্বোচ্চ 10 মিনিট নিব, আর 10 মিনিটের মধ্যে শেষ করব। আপনাদের উপস্থিতিও আস্তে আস্তে কমতেছে, 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি, বেড়ে গেছে। অনলাইনে যে এতক্ষণ আছেন, এটার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এখনো 741 জন আছেন,
সো এটা ভালো দিক যে আপনারা এতক্ষণ আছেন। তো সুতরাং আমি চেষ্টা করছি, আমার মূল কথাগুলো প্রায় বলা শেষ, চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করা যায়। আসলে 90টা প্রশ্ন তো বুঝতেই পারছেন, এত সহজ না আর কি, এত অল্প সময় বলার সুযোগ কম। আচ্ছা, মনে রাখবেন ক্যান নট বাট, হ্যাঁ, একটা ফ্রেজ হচ্ছে ক্যান নট বাট, একটা ফ্রেজ হচ্ছে ক্যান নট বাট। ক্যান নট বাটের পরে আমরা ব্যবহার করি ভার্বের বেস ফর্ম ক্যান নট বাট। ক্যানট বাট মানে সহ্য করতে না পারা, সরি, ক্যানট বাট মানে না করে পারে না। দ্য গার্ল ক্যানট বাট লাভ, বালিকাটি না হেসে পারে না। দ্য গার্ল ক্যানট বাট স্টিল, বালিকাটি চুরি না করে পারে না। দ্য বয় ক্যানট বাট ড্রিঙ্ক, বালিকাটি না বালকটি পান না করে পারে না। মানে কোনো কিছু করতে না করে পারে না, এই অর্থে আমরা ক্যানট বাট লিখি এবং তারপর ভার্বের বেস ফর্ম লিখি। কিন্তু যদি একই জিনিস ক্যানট হেল্প, এটা মানেও কিন্তু না করে থাকতে না পারা, কিন্তু ক্যানট হেল্পের পরে যখন আপনি ভার্ব আনবেন সেই ভার্বের সাথে আপনাকে আইএনজি দিতে হবে। দুটা মিনিং কিন্তু একই। আপনি যখন বলবেন দ্য গার্ল ক্যানট বাট, আপনি যখন বলবেন ক্যানট বাট থ্যাংক ইউ, মাই প্লেজার, শামিমা কি শারমিন মেহজাবিন রেমা, থ্যাংক ইউ, মাই প্লেজার। সো ক্যানট হেল্প, ক্যানট হেল্প দুটা অর্থ একই, কোনো কিছু করে না করে পারে না, এই অর্থে ক্যানট বাটও হতে পারে, ক্যানট হেল্পও হতে পারে। ক্যানট বাট লিখলে তারপরে ভার্বের বেস, আর ক্যানট হেল্প লিখলে তারপরে ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। এখন আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল কুড নট, ওই যে এটাকে ক্যানট কে আপনি চাইলে ফার্স্ট ফর্মে করতে পারেন কুড নট, এবং কুড নট হেল্প আছে, সুতরাং তারপরে জেরান্ড হবে, ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। ঠিক আছে? সো দ্য গার্ল sorry, she tried to be serious but she couldn't help laughing. Laughing নিব because couldn't help আছে, তারপর আইএনজি লিখতে হবে। 75 খুবই সহজ প্রশ্ন, এলিমিনেট করছি। 75 টু টক হবে বিকজ হচ্ছে she has nobody to talk to, তার এমন কেউ ছিল না যার সাথে সে কথা বলতে পারে। ক্যাপ্টেন ওয়াজ দ্য লাস্ট, এগুলো সহজ প্রশ্ন। আচ্ছা, ক্যাপ্টেন ওয়াজ দ্য লাস্ট টু লিভ দ্য শিপ, মানে ক্যাপ্টেন শেষ ব্যক্তি ছিল যিনি মানে শিপ ত্যাগ করার জন্য লাস্ট, মানে জাহাজ ত্যাগ করার একেবারে সর্বশেষ ব্যক্তি ছিল ক্যাপ্টেন। ওয়াজ দ্য লাস্ট টু লিভ দ্য শিপ, সহজ প্রশ্ন, অ্যাভয়েড করছি। 77টা একটু বলবো। 77-এ যেটা বলবো সেটা হচ্ছে, মনে রাখবেন যখন আইএনজি যুক্ত অংশ পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, আইএনজি যুক্ত অংশ যখন কোনো পূর্বের নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। কি বলছি? আইএনজি যুক্ত অংশ যখন পূর্বের কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। আই স আ বয় মেন্ডিং হিজ শুজ, আমি একজন বালককে দেখেছি যে কি করছে, তার শুজ মেন্ড করছে, সঠিক মানে জুতা কি করছে, ঠিক করে নিচ্ছে, বিল্ড করছে, রিবিল্ড করছে অথবা মেন্ডিং করছে। আমি একজন বালককে দেখছি যে তার জুতা ঠিক করছে, তাহলে মেন্ডিং দ্বারা আপনি কাকে বোঝাচ্ছেন? আনডাউটেডলি বয়কে বোঝাচ্ছেন। ভার্ব প্লাস আইএনজি যুক্ত অংশ দ্বারা যখন পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করা হয় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমি যখন বলি আই সি এ বার্ড ফ্লাইং, ফ্লাইং দিয়ে বার্ডকে বোঝাচ্ছি। আই স আ বয় মেন্ডিং হিজ শুজ, মেন্ডিং দিয়ে আমরা বয়কে বোঝাচ্ছি, সো মেন্ডিংটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি পূর্ববর্তী নাউনকে নির্দেশ করলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। আচ্ছা, তারপরে 78 এর প্রশ্নটা দেখেন, দ্য প্রবলেম হ্যাজ আ লট অফ থট। আচ্ছা, কল ফর কেন হবে এ ব্যাপারে একটা কথা বলি। যখন কোনো কিছুর স্ট্রং, মানে কোনো কিছু যখন আলোচনার জন্য অথবা কোনো কিছু সমাধানের জন্য যখন স্ট্রং কোনো এভিডেন্সের প্রয়োজন হয়, স্ট্রংলি যখন কোনো কিছুকে ডিল করতে হয়, তখন আমরা কল ফর ব্যবহার করি। অর্থাৎ কোন একটা সমস্যা, যেমন কালকে যে সারা বাংলাদেশের ব্ল্যাক আউট হয়েছে, এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু ছিল। যারা প্রকৌশলী আছেন তারা অল্প সময়ের মধ্যে এটা ঠিক করাটা তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তাহলে এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব কল ফর। দ্য প্রবলেম কলস ফর আ লট অফ থট, মানে প্রবলেমটা অনেক চিন্তা করে কি করতে হয়েছে, সমাধান করতে হয়েছে। যখন চ্যালেঞ্জিং কিছুকে আপনি এভাবে সমাধান করেন সেক্ষেত্রে কলের করে ফর ব্যবহার করবেন। 79, এটা পার্টিসিপল অ্যামিউজিং। কেন বলেন অ্যামিউজিং পার্টিসিপল? কারণ এটাকে দ্বারা ডিগ্রি বোঝানো হচ্ছে।
আইএনজি যুক্ত অংশ দ্বারা যখন ডিগ্রি বোঝানো হয়, ডিগ্রি অফ কম্পারিজন বোঝানো হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি যখন বোঝানো হয় আইএনজি যুক্ত অংশ দ্বারা, তখন সেটা পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল। দ্য মোস্ট অ্যামিউজিং স্টোরি, সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট অ্যামিউজিং, সো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এটা সহজ প্রশ্ন অ্যাভয়েড করব, এটা কালেকটিভ নাউন। এটাও অ্যাভয়েড করার প্রশ্ন। ইচ আদার, ইচ আদার এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার বোথ, এই দুইটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, এটাও অ্যাভয়েড করব। মুখস্থ করার ইস্যু এটাও, ইচ আদার। 82 সহজ প্রশ্ন। সিটি, শহর, শহর দ্বারা পৃথিবীর সকল শহরকে আমরা এভাবে, ওকে, সো সো সিটি, শহর, এটা একটা কমন নাউন, এটা সবাই জানেন। হানি টেস্টেড সুইট, হিয়ার দ্য ওয়ার্ড হানি ইজ এ এন। হানি শব্দটা কনক্রিট নাউন, কেন বলেন তো? হানি শব্দটা একটা কনক্রিট নাউন, কেন একটু শোনেন। কনক্রিট নাউন হচ্ছে যে নাউনগুলোকে দেখা যায়। কনক্রিট নাউন মানে হচ্ছে যে নাউনকে দেখা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনকে দেখা যায় না, শুধু অনুভব করতে হয়। কনক্রিট নাউনকে আমরা দেখি, অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা দেখি না। সো এটা কনক্রিট নাউন। হানি টেস্টেড সুইট, মধুর স্বাদ মিষ্টি, মধু দেখা যায়, মধু দেখা যায়, আমরা অনুভব করি না। সো মধু এটা একটা কনক্রিট নাউন। এই যে রোকন, আপনার 84 নম্বর প্রশ্ন। আই নো নাথিং। নাথিং নিয়ে কি হয়েছে বলেন? নাথিং নিয়ে কি হয়েছে? শোনেন, কনফিডেন্স থেকে আপনারা এত কিছু পান, দু একটা প্রিন্টিং মিস্টেক টিস্টেক হলে এরকম করেন কেন ভাই? দু একটা ভুল ভ্রান্তি তো সবার হয় নাকি? তো দু একটা ভুল ভ্রান্তি হলে এরকম করলে হবে? এত কিছু জানেন, এত কিছু শিখেন, দু একটা ভুল চুল হলে মাফ করে দেওয়া যায় না? এখানে এই প্রশ্নটা প্রিন্টিং এ মেবি আমি যতটুকু বুঝতেছি যে আন্ডারলাইন করার সময় একটু ঝামেলা হয়েছে। মানে এটা যদি নাথিং এর নিচে আন্ডারলাইন হয় তাহলে উত্তর হবে জেরান্ড। ভুলবশত এটা পার্টিসিপল আছে, ঠিক আছে? কথা হচ্ছে যদি আন্ডারলাইনটা রিগার্ডিং এ হয় তাহলে কিন্তু পার্টিসিপল হবে। ভালো করে বুঝেন, ঠিক আছে? এখন কর্তৃপক্ষ আন্ডারলাইন করতে হয়তো ভুল করেছে, সামহাও হয়তো আন্ডারলাইনিং মিস্টেক হয়েছে, অথবা হয়তো অপশনে ভুল করেছে, কোনো একভাবে ভুলেছে। শোনেন, যদি নাথিং আন্ডারলাইন করা হয়, এটা কিন্তু নো এর অবজেক্ট। আই নো নাথিং, আমি জানি না। কি জানি না? কিছুই জানি না। আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যখন ভার্বের শেষে উত্তর পান, সেটা অবজেক্ট, ঠিক আছে? তাহলে আই নো নাথিং, আমি কিছুই জানি না। কি জানি না? কিছুই জানি না। কি দিয়ে প্রশ্নের উত্তর পেলে সেটা অবজেক্ট, এবং অবজেক্টকে আমরা ইট দ্বারা প্রতিস্থাপন করতে পারি। আই নো ইট, আমি এটা জানি, ঠিক আছে? তাহলে যদি সত্যি সত্যি নাথিং এ আন্ডারলাইন করা হয় তাহলে এটা পার্টিসিপল নয়, জেনারেল। কিন্তু যদি কর্তৃপক্ষের ইচ্ছা থাকে যে নাথিং এ আন্ডারলাইন নয় বরং রিগার্ডিং এ আন্ডারলাইন করতে চায় তারা, অথচ ভুল করে নাথিং এ করেছে, যদি এমন হয়, অর্থাৎ রিগার্ডিং এ যদি তারা আন্ডারলাইন করতে চায়, তাহলে কিন্তু উত্তর ঠিক আছে, পার্টিসিপল। এখানে রিগার্ডিং পার্টিসিপল, কারণ রিগার্ডিং তো প্রেপোজিশন, ওই যে 41তম বিসিএস আসছে, এটা প্রেপোজিশন। প্রেজেন্ট পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অথবা প্রেপোজিশন হতে পারে। সো রিগার্ডিং শব্দটা যদি আন্ডারলাইন রিগার্ডিং এ হয় তাহলে এটা পার্টিসিপল, ঠিক আছে। আন্ডারলাইন যদি নাথিং এ হয় তাহলে জেরান্ড, ঠিক আছে। কিন্তু অপশনে আবার জেরান্ডের সাথে ভার্বাল নাউন আছে, তাহলে আবার উত্তর দিতে হবে ভার্বাল নাউন, দুটোর মধ্যে আবার ভার্বাল নাউনে চলে যেতে হবে, ঠিক আছে? সো এবার হিসাব করে দেখেন, মানে কনফারেন্সের ভুল হোক শুদ্ধ হোক সেটা না চিন্তা করে মূল পরীক্ষায় কি করবেন সেটা নিয়ে ভাববেন, ঠিক আছে? এই যে ভুলটা কি হয়েছে দেখেন, নাথিং আন্ডারলাইন, উত্তর দেওয়া হয়েছে পার্টিসিপল, এটা মিস্টেক হয়েছে, ঠিক আছে? আশা করছি রোকন আপনি এখন খুশি হয়েছেন যে আমরা স্বীকার করছি আমাদের ভুল ভ্রান্তি হয়েছে। কেমন রোকন? ওকে, থ্যাংক ইউ। ভোরের পাখি, ক্লিয়ারলি আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনার নাম ভোরের পাখি কেন? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা এটা উই ক্যান এলিমিনেট 85, আমরা এলিমিনেট করতে পারি, বিকজ টুথব্রাশ, এটা কম্পাউন্ড নাউন। টুথ ব্রাশ, দুইটা নাউন পাশাপাশি যুক্ত হয়েছে, টুথ এবং ব্রাশ, দুইটা নাউন পাশাপাশি যুক্ত হয়ে যে নাউনটা তৈরি করে সেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলি। পরের প্রশ্ন, উই শুড ওবে আওয়ার টিচার্স, হিয়ার শুড ইজ এন, বুঝতে পারছেন শুডটা মডেল অক্সিলারি অথবা অক্সিলারি ভার্ব। 86 একেবারে সহজ প্রশ্ন অ্যাভয়েড করছি। 87, I'm wearing washed clothes. washed clothes, ধোয়া জামা কাপড় পরি। washed শব্দটা ক্লথস কে মডিফাই করে। washed clothes, ধোয়া জামা কাপড় পরি। washed শব্দটা ক্লথস কে মডিফাই করে, সো এটা একটা অ্যাডজেক্টিভ। 88 যেটা, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। ভার্ব প্লাস এনজি যুক্ত অংশ পূর্ববর্তী নাউনকে নির্দেশ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, বলেছি কিনা? ভার্ব প্লাস এনজি পূর্ববর্তী নাউনকে নির্দেশ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। আই মেট আ গার্ল ক্যারিং আ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। ক্যারিং দ্বারা কাকে বোঝাচ্ছেন? গার্লকে বোঝাচ্ছেন। ভার্ব প্লাস এনজি পূর্ববর্তী নাউনকে নির্দেশ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়।
ক্যারিং দ্বারা আমরা ভার্ব প্লাস আইএনজি দ্বারা ক্যারিং দ্বারা আমরা পূর্ববর্তী নাউন গাড়িকে নির্দেশ করছি, সো এটা প্রেজেন্ট পার্টিসিপল। এন্ড দেন 89 অলদো, সবাই জানেন এটা সাবঅর্ডিনেট কনজাংশন। দো, অলদো, ইফ, ওয়েদার, আনলেস এগুলো সব সাবঅর্ডিনেট কনজাংশন। ফ্যান বয়েজ যেগুলো আছে সেগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। ফ্যান বয়েজ ফর, এন্ড, অর, বাট, নর, ঠিক আছে, আদারওয়াইজ, এগুলোকে আমরা বলি কোঅর্ডিনেট কনজাংশন। দো, অলদো, ইফ, ওয়েদার, আনলেস, ঠিক আছে, দ্যাট, প্রোভাইডেড দ্যাট, এগুলোকে আমরা বলি সাবঅর্ডিনেট কনজাংশন। হানি প্রপার নাউন হলো না কেন? প্রপার নাউন তো একটা সুনির্দিষ্ট নামকে আমরা বোঝাই, সুনির্দিষ্ট। হানি দ্বারা তো আপনি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের হানিকে বোঝান না, সারা পৃথিবীতে যত হানি আছে সবাইকে বোঝাচ্ছে। দেখুন আমার নাম রাহাত, একজন, সুনির্দিষ্ট নাম, এটা প্রপার নাউন। কিন্তু আপনি যখন হানি বলছেন, কোন হানি? আপনি কি টাঙ্গাইলের হানিকে বোঝাচ্ছেন? বোঝাচ্ছেন না, পৃথিবীর সব হানি একসাথে, দ্যাটস ওয়াই এটা প্রপার হয়নি। সো অলদো এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, হি হ্যাজ জাস্ট ভ্যানিশড ইনটু নোহোয়্যার। নোহোয়্যারটা কি জানতে চাওয়া হয়েছে? নোহোয়্যারটা এখানে অ্যাডভার্ব, নোহোয়্যার দ্বারা প্লেসকে বোঝানো হয়েছে। নোহোয়্যার মানে কোথাও না, কোথাও না। নোহোয়্যার শব্দটার মানে কোথাও না, ঠিক আছে। সো কোথাও না অর্থাৎ প্লেস বোঝানো হয় যেটা দ্বারা, সেটাকে আমরা থ্যাংক ইউ। খিদা লাগছে, এখন কিছু খাইতে হবে। আল্লাহ হাফেজ।